রেকর্ডিং হচ্ছে? জি স্যার। লেখাটা দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। তো আমরা আসলে ছিলাম এই জায়গাতে, যে এখানে ছিলাম অ্যান্থনি গিডেন্সের স্ট্রাকচারেশন থিওরি, এবং আমি আশা করি তোমরা এটা বুঝেছো। নেক্সট কোশ্চেন অ্যান্সারিং এ আমরা তোমাদের কোশ্চেন নিব। তারপরে এখানে আমরা আজকে আলোচনা করব অ্যান্থনি গিডেন্সের মডার্নিটি থিওরির উপর, এবং অ্যান্থনি গিডেন্স মডার্নিটিকে কিভাবে দেখেছিলেন এবং মডার্নিটির কনসিকুয়েন্স হিসেবে তিনি কিভাবে মডার্নিটির কনসিকুয়েন্সকে ব্যাখ্যা করেছিলেন, সেই জায়গাটা আমরা আলোচনা করব। কেননা অ্যান্থনি গিডেন্স লেট মডার্নিটি নিয়ে আলোচনা করেছিলেন, এবং লেট মডার্নিটি নিয়ে আলোচনা করতে গিয়ে উনি মডার্নিটিকে কিভাবে দেখিয়েছিলেন আমরা সেটাকে আমরা বুঝবো, বুঝার চেষ্টা করব। এবং মডার্নিটির অনেকগুলো ফিচার আছে, সেই ফিচারকে নিয়ে আমরা আলোচনা করব। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমরা মডার্নিটির কয়েকটা আসপেক্ট আছে, হ্যাঁ, সেই আসপেক্ট গুলো নিয়ে আলোচনা করেছি, হ্যাঁ, এবং ডাইমেনশন নিয়ে আলোচনা করেছি। তো এই জায়গাটা আমরা প্রথমে বোঝার চেষ্টা করব যে অ্যান্থনি গিডেন্স মডার্নিটি বলতে কি বোঝায়। অ্যান্থনি গিডেন্স মডার্নিটিকে প্রি মডার্নিটি থেকে আলাদা করেছেন এইভাবে যে যে প্রি মডার্নিটি ছিল ট্রেডিশনাল, হ্যাঁ, এবং যেখানে মানুষ মানে লোকালাইজড, এক ধরনের লোকালাইজড লাইফ স্টাইলের মধ্যে ছিল, এবং তাদের লাইফ স্টাইল ছিল লোকালাইজ, মানে লোকাল ফ্রেমওয়ার্কের মধ্যে ছিল। কিন্তু গিডেন্স দেখিয়েছিলেন যে মডার্ন সোসাইটিটা এসছে এই যে আফটার 17th সেঞ্চুরি, এবং সেখানে দেখা গেছে যে যখন ইন্ডাস্ট্রিয়ালিজম, ক্যাপিটালিজম এগুলো ডেভেলপ করেছে, যখন তোমার এটা বলে আমরাকে বলি যে মানুষ হায়ার অনেক বেশি এডুকেটেড হতে শিখেছে, মডার্ন এডুকেটেড হতে শিখেছে। এবং মডার্নিটিটা হলো এক ধরনের তোমার সোশ্যাল ফরমেশন। তো মডার্নিটি হলো এক ধরনের সোশ্যাল ফরমেশন, যেই সোশ্যাল ফরমেশনের মধ্যে সেই সোশ্যাল ফরমেশন কতগুলো সুনির্দিষ্ট বৈশিষ্ট্য ধারণ করে। তো সেই জায়গাটাকে আমরা আলোচনা করব যে মডার্নিটিকে তিনি কিভাবে দেখিয়েছিলেন। তো আমরা মডার্নিটিকে আমরা বলতে পারি যে একটা ইনস্টিটিউশনাল ফরমেশন। ইনস্টিটিউশনাল ফরমেশন মানেটা হলো যেখানে অনেকগুলো ইনস্টিটিউশন ডেভেলপ করেছে, হ্যাঁ, ফর্মালিটি ডেভেলপ করেছে, ফর্মাল অর্গানাইজেশন ডেভেলপ করেছে। যেমন আগে আমরা বলতাম যে ফিউডাল সোসাইটিতে, এগ্রিকালচার সোসাইটিতে ফর্মাল স্ট্রাকচার ডেভেলপ করেনি, ইনফর্মাল ছিল, হ্যাঁ, যেটা আমরা বেবারের থিওরি থেকেও জানতে পারি বা আমরা বুঝতে পারি। এখন আমরা দেখব যে মডার্নিটি শুধু ইনস্টিটিউশনাল বিষয় না। মডার্নিটি কিসের বিষয়? নর্মস এর বিষয়, ভ্যালুজ এর বিষয়, কালচারের বিষয়। তো সেই জায়গাটা আমরা আলোচনা করতে গিয়ে আমরা দেখব যে বিভিন্ন আসপেক্ট থেকে তোমার অ্যান্থনি গিডেন্স মডার্নিটিকে দেখেছিলেন। তো আমরা প্রথমে আমরা বুঝার চেষ্টা করব যে অ্যান্থনি গিডেন্স মডার্নিটিকে দেখেছেন কোন দৃষ্টিকোণ থেকে। যেমন আমরা বলি যে আমরা স্বাভাবিকভাবে বলি যে মডার্ন, আমি আধুনিক, হ্যাঁ, যে আমি আধুনিক, আমি মডার্ন মানে আই এম মোর প্রগ্রেসিভ, হ্যাঁ, এবং মডার্ন মানে আই এম হায়ার এডুকেটেড, হ্যাঁ, এবং মডার্ন মানে হলো যে উই আর ডেভেলপিং আওয়ার কোপিং অ্যাবিলিটি, তোমার হাউ টু লিড আওয়ার, এটাকে বলে তোমার মডার্ন ওয়ে অফ লাইফ। এবং এবং আমরা বলি যে হোয়াট ইজ মডার্ন, হুইচ ইজ মডার্ন, ইটস সো কমপ্লিকেটেড ইস্যু। আমরা অনেক সময় বলি যে যা বর্তমান তাই মডার্ন। আমরা অনেক সময় এইভাবে বলি যে যে যা প্রেজেন্ট তাই মডার্ন, ফার্স্ট ইজ নট মডার্ন, ফার্স্ট ইজ প্রি মডার্ন। অ্যাকচুয়ালি অ্যান্থনি গিডেন্স বলছেন যে মডার্নিটি highly emphasizes on future, and pre-modernity emphasizes on the past. তো স্যার, গিডেন্সের মতে এমফাসাইজ কিসে করা হচ্ছে?
হ্যাঁ বলছি যে মডার্নিটি হলো ফিউচারকে তারা গুরুত্ব দিচ্ছে। ফিউচার। হ্যাঁ হ্যাঁ জি স্যার। হ্যাঁ, ফিউচার মানে ভবিষ্যৎ। আর প্রি মডার্নিটি কি, যারা অতীতকে গুরুত্ব দিচ্ছে। ঠিক আছে, এর মানে এটা হলো অতীত মানে প্রি মডার্ন না, আবার ভবিষ্যৎ মানে মডার্ন না, বেশিটা হলো গুরুত্বটা, ইম্পর্টেন্স। ঠিক আছে, এর মানে আমরা যখন আমরা লাইফ লিড করছি, আমরা এখন গুরুত্ব দিচ্ছি কোনটাকে, আমরা যদি গুরুত্ব দিই ফিউচারকে, যেমন ধরো তোমরা এখন চলছো, তুমি বলছো আমার ফিউচার প্রগ্রেস কিভাবে হবে, এবং অনেকে বলে যে আচ্ছা আমাদেরকে সেভিং বাড়াতে হবে, তাহলে আমার ইকোনমিক ডেভেলপ প্রোগ্রেস আসবে। হুম, আমার এডুকেশন লেখাপড়া করতে হবে ভালো করে, কারণ ইন ফিউচার, হ্যাঁ, ইন ফিউচার আই উইল গেট এ বেটার জব। হুম, তো এর মানে কি, মডার্নিটি কোনটাকে গুরুত্ব দিচ্ছে, তার লাইফের বর্তমানের চাইতে ভবিষ্যৎকে বেশি গুরুত্ব দিচ্ছে। যেমন ধরো ম্যাক্স ওয়েবার কি বলছেন, ম্যাক্স ওয়েবার বলছেন যে রেশনাল ফ্রম ক্যাপিটালিস্টিক ভ্যালুজ, সেটা হলো যে রেশনাল সে কি করে, সে মানে অতিরিক্ত খরচ করে না, সে সেভিং করে, অল্প খরচ করে সে সেভিং করে কি জন্য, ফর দ্য ফিউচার। এর মানে ফর দ্য ম্যাটেরিয়াল ডেভেলপমেন্ট ইন ইউর ইন হিজ বা ইন হার ফিউচার লাইফ। এর মানে তার ভবিষ্যতে যেন সে ভালো থাকতে পারে, সেটার একটা বন্দোবস্ত বা ব্যবস্থা করে। আর প্রি মডার্ন মানুষরা কি করে, প্রি মডার্ন মানুষরা অতীতকে যে যে অতীতকে গুরুত্ব দেয়। অতীতকে গুরুত্ব দেয় মানে যে পূর্বপুরুষ কিভাবে চলছে, হুম, অতীতের মানুষেরা কিভাবে চলছে, এবং সেখানে সে বেবার রিলিজিয়াস কোডকে নিয়ে আসছে, যে মানুষ অতীতকে গুরুত্ব দিতে গিয়ে রিলিজিয়াস ইনফ্লুয়েন্স তাদের উপর কাজ করে। হ্যাঁ, যে মানুষ পূর্বপুরুষরা, তার বাবা মা, তার পূর্বপুরুষ, তারা ধর্মকে পালন করেছে, সেই ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তারা জীবনকে পরিচালিত করতে চায়। আবার দেখা যায় যে আম, তোমার ফিউডাল সোসাইটি ট্রেডিশনাল, যে যে দীর্ঘদিন ধরে ঐতিহ্য, আমরা বলি না যে আমরা ঐতিহ্যবাহী, তো ঐতিহ্য দীর্ঘদিন ধরে যে এই কালচার চলমান আছে, তারা সেটা দিয়ে প্রভাবিত হতে চায়, সেটা দিয়ে প্রভাবিত হয়ে চলে, বলে যে এটাই আমাদের করতে হবে। এখন আমরা কিভাবে চলছি, ইট ইজ সো কমপ্লিকেটেড টু ইন্টারপ্রিট। তো কিভাবে, কারণ আমরা দেখেছি যে আমাদের মধ্যে অনেক সবকিছুই বিরাজ করে। আমরা অনেক সময় আমরা রিলিজিয়াস ভ্যালুস দ্বারাও ইনফ্লুয়েসড হই, আবার আমরা ক্যাপিটালিস্টিক ভ্যালুস দ্বারাও ইনফ্লুয়েসড হই। ইট ইজ সো ডিফিকাল্ট টু মেক এ ডিস্টিংশন ইন আওয়ার লাইফ। তো যাই হোক, আমরা অ্যান্থনি গিডেন্স যেটা বুঝাতে চেয়েছিলেন, যে মডার্নিটিটা, মডার্নিটি হলো সেলফ ডেভেলপমেন্টের একটা প্রসেস, যেখানে তারা রিয়েলিস্টিক বিষয়টাকে গুরুত্ব দিচ্ছে। রিয়েলিস্টিক মানেটা কি, যে যে বাস্তবতাকে তারা বেশি গুরুত্ব দেয়। কিভাবে, এবং এই বাস্তবতার বিষয়টাকে তিনি কিভাবে আলোচনা করেছিলেন অ্যান্থনি গিডেন্স, সেই জায়গাটা কি, সেই বাস্তবতার আলোচনাতে কি তিনি অপটিমিস্টিক ছিলেন না পেসিমিস্টিক ছিলেন, এই জায়গাটা একটা আলোচনার বিষয়। একটা হলো আমরা যেমন বলি যে অনেক সময় অনেক হতাশাবাদী মানুষ আছে, যে না ভবিষ্যৎ অন্ধকার, হ্যাঁ জীবনে আমাদের ভবিষ্যৎ বলতে কিছু নাই, আমরা জীবনে আমাদের বর্তমানে যেভাবে আছি তাই জীবন, আমরা এইভাবে বলি। তো বা অনেকে বলে যে আমার জীবনে অনেক হতাশা, অনেক দুঃখ কষ্ট, আমার ফিউচার বলতে কিছু নাই, আই হ্যাভ লস্ট মাই ফিউচার। হ্যাঁ, এগুলো আমরা অনেক সময় বলি। আবার অনেকে বলে না আমার ভবিষ্যৎ খুবই ভালো, ভবিষ্যৎ খুবই উজ্জ্বল। হ্যাঁ, এইরকম। ঠিক সোসাইটিকেও কিন্তু আমরা এভাবে ব্যাখ্যা করি। সোসাইটিকে যারা ব্যাখ্যা করেছে, যেমন আমরা ওয়েস্টার্ন থিওরি সোশিওলজিদের মধ্যে যেমন ম্যাক্স ওয়েবার, কার্ল মার্কস, ডুরখেইম, তারা যখন সোসাইটিকে ব্যাখ্যা করেছেন, তারা তখন দেখেছিলেন যে মানুষ, society is gradually going to progress, going toward progress, toward development, toward advancement। মানে সমাজ ক্রমাগত উন্নতির দিকে যাচ্ছে, সমাজ ক্রমাগত উন্নতির দিকে যাচ্ছে, এই আইডিয়াটা আমরা বহু তাত্ত্বিক থেকে পাই। এর মধ্যে আছে কার্ল মার্কস বলছেন যে সমাজে উৎপাদন পদ্ধতি তোমার ক্রমান্বয়ে বিকশিত হচ্ছে। হ্যাঁ, through the development of science, technology, through the development of labor power, through the development of means of production, forces of production। হ্যাঁ, তো ফলে দেখা যাচ্ছে যে তোমার টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের কারণে, হ্যাঁ তোমার কি হচ্ছে, তোমার
উৎপাদন পদ্ধতিটা আরো বেশি শক্তিশালী হচ্ছে। তো সেই জায়গা থেকে অনেক প্রবলেম তৈরি হলো। মার্কস ওয়াজ অপটিমিস্টিক অ্যাবাউট ফিউচার লাইফ, অ্যাবাউট ফিউচার সোসাইটি। In this sense, Marx, according to Marx, socialism was the target of human life. Socialism, communism was the target of human life. তো মার্কসের কথা অনুযায়ী যে ভবিষ্যৎ জীবনটাই ছিল, ভবিষ্যৎ অনেক উজ্জ্বল। ফিউচার ইজ সো ব্রাইট। আকাশে মেঘ থাকলো, আগামীকাল সূর্য উঠবে। এই যে বিষয়টা যে যে ভবিষ্যৎ খুব উজ্জ্বল, এই ধারণা থেকেই তিনি কিন্তু রিভলিউশনের কথা বলেছেন এবং সোশ্যালিজম প্রতিষ্ঠার কথা বলেছেন। সেই জায়গা মার্কস ওয়াজ অপটিমিস্টিক। এবং আমরা দেখি ইমাইল ডুরখেমের জায়গা থেকে আমরা যদি দেখি, ইমাইল ডুরখেম ওয়াজ মোর অপটিমিস্টিক অ্যাবাউট ফিউচার লাইফ। তো ইমেল ডুরখেম দেখিয়েছে যে মানুষের আগে অর্গানিক মেকানিক্যাল সলিডারিটি ছিল, তারপর ইন্ডিভিজুয়ালিজম ডেভেলপ করেছে, অর্গানিক সলিডারিটিতে আসছে, এবং মোরাল ইন্ডিভিজুয়ালিজমের মধ্যে মানুষ যাচ্ছে। এর মানে হচ্ছে যে প্রবলেম থাকলেও ডুরখেম দেখিয়েছিলেন যে মানুষ তোমার আধুনিকতার পর্যায়ে ক্রমাগত উন্নতির দিকে যাচ্ছে, এবং মানুষ এটাকে বলে মানুষের যে সংহতি এবং প্রফেশনালিজম এটা ডেভেলপ করেছে, এডুকেশনাল আধুনিক শিক্ষার বিকাশ হয়েছে, এবং তোমার পুঁজিবাদী কাঠামো এটাকে বলে শিল্পোন্নয়ন হয়ে এসেছে। এবং এর মধ্য দিয়ে কি হচ্ছে যে মানুষ একটা ব্যক্তি স্বাতন্ত্রতা বিকাশ হয়েছে, এবং প্রাতিষ্ঠানিক যে ইন্টিগ্রেশন, কোহেশন এগুলো বেড়েছে। এর ফলে তোমার ডুরখেম দেখেছিলেন যে Durkheim was so optimistic about present and future life. That is the modernity. কিন্তু অ্যান্থনি তার কিন্তু আবার সোশ্যালজির মধ্যে আরেকটা ভিউ আছে, সেটা হলো পেসিমিস্টিক ভিউ। পেসিমিস্টিক ভিউতে হলো যে তারা আশার চাইতে দুরাশাই বেশি দেখে, নিরাশাই বেশি দেখে। সেটা হলো পেসিমিস্টিক, সেটা হলো মানুষ এটাকে বলে সেটা হলো পেসিমিস্টিকটা হলো তারা ইনসিকিউরিটিটাকে তারা বেশি বেশি দেখছে, অথবা এটাকে বলে, যেমন ধরো ফার্দিনান্ড থরেস ওয়াজ মোর পেসিমিস্টিক, though he was the supporter of modernity, এবং মডার্নিটি সাপোর্টার হওয়া সত্ত্বেও তিনি কিন্তু পেসিমিস্টিক ছিল। কোন পর্যায়ে দেখেছে যে আরবানে বিকাশ হয়েছে, নগরের বিকাশ হয়েছে, কিন্তু তোমার মানুষের মধ্যে ট্রাস্ট এগুলো হারিয়ে গেছে, মানুষের প্রতি ট্রাস্ট করা যাচ্ছে না, মানুষ অনেক বেশি সেলফিশ হয়ে গেছে, মানুষ অনেক বেশি ইন্ডিভিজুয়াল ইন্টারেস্ট ওরিয়েন্টেড হয়ে গেছে, ফলে মানুষ মানুষের প্রতি আস্থা রাখতে পারছে না। এই জায়গা থেকে ফার্দিনান্ড থরেস তোমার অনেক বেশি হতাশ হয়ে গেছে। আবার আমরা দেখি ম্যাক্স বেবারও যে জায়গা হতাশ হয়েছেন, সেটা হলো ব্যুরোক্রেসির মধ্যে রেশনালিটি তিনি দেখতে পাচ্ছেন, কিন্তু সেটা মানুষকে আয়রন কেসের দিকে নিয়ে যাচ্ছে। এই নেগেটিভ পয়েন্টে কিভাবে উত্তরণ করা যায় সেটা তিনি পাচ্ছেন না। তাহলে আমরা দেখি যে পেসিমিস্টিক আইডিয়াও কিন্তু রয়েছে, এবং সেটা এটা ক্লাসিক্যাল সোশিওলজিস্টের মধ্যে। এবং আমরা গিডেন্সের জায়গায় দেখি, গিডেন্স কোন জায়গা ছিল, what is the standpoint of Anthony Giddens, এবং গিডেন্স যে জায়গায় ছিল সেটা হলো গিডেন্স was supporter of optimistic view and pessimistic view। কিভাবে গিডেন্স মডার্নিটিকে দেখেছেন এইভাবে যে মডার্নিটি has two dimension, progress and insecurity, security and risk। এর মানে Giddens was more realistic in defining modernity, in conceptualizing modernity। কিভাবে ছিলেন? গিডেন্সের কথাটা ছিল যে মডার্নিটি মানুষের মধ্যে যে ডেভেলপমেন্ট এনেছে, যে প্রগ্রেস এনেছে, সেই জায়গাগুলো যেমন ক্যাপিটালিজমের জায়গা থেকে এনেছে, ইন্ডাস্ট্রিয়ালিজমের জায়গা থেকে এনেছে। ক্যাপিটালিস্টিক ডেভেলপমেন্ট হয়েছে, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট হয়েছে, টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট এসেছে, এর মধ্যে মানুষের ফ্রিডম বেড়েছে, এই জায়গাগুলোকে তিনি প্রগ্রেস হিসেবে দেখেছেন। কিন্তু এর মধ্যে অনেক রিস্কও তিনি দেখতে পাচ্ছেন, যে মানুষ অনেক যুদ্ধ বিগ্রহের মধ্যে জড়ে গেছে, অনেক বেশি কনফ্লিক্টও কিন্তু বেড়ে গেছে, ক্ল্যাশ বেড়ে গেছে।
তো সেই জায়গার মধ্যে তিনি ইনসিকিউরিটি দেখতে পাচ্ছেন। এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন দেখেছেন, হ্যাঁ, যে তোমার এনভায়রনমেন্টাল পরিবেশ অনেক বেশি বিপর্যয়ের মধ্যে পড়েছে, হ্যাঁ, সেই জায়গা থেকে উত্তরণটা কঠিন হয়ে গেছে। এই কারণে তিনি দুইটাকে দেখেছেন রিয়েলিস্টিক জায়গা থেকে, যে অপটিমিস্টিক এবং পেসিমিস্টিক। মানে আমরা যদি বলি হোয়াট ইজ দ্য স্ট্যান্ড পয়েন্ট অফ অ্যান্থনি গিডেন্স, আমরা বলবো অ্যান্থনি গিডেন্স ওয়াজ মোর অপটিমিস্টিক অ্যান্ড মোর পেসিমিস্টিক, হ্যাঁ, in analyzing or interpreting modernity. তাহলে মডার্নিটিতে তিনি দেখেছে মডার্নিটি, হোয়াট ইজ দ্য মডার্নিটি, নর্মাল তোমার ওয়ে অফ লাইফ, হ্যাঁ, মডার্নিটি হলো ওয়ে অফ লাইফ। আমরা বলতে পারি যে মডার্নিটি মানি পজিটিভ, মডার্নিটি মানি নেগেটিভ তা নয়, এটা দেখতে পারে এক একজন এক এক দৃষ্টিকোণ থেকে দেখতে পারে। এখন মডার্নিটিকে আমরা দেখতে পারি ওয়েস্টার্নে যে সায়েন্স টেকনোলজি ডেভেলপ করেছে সেটার একটা প্রভাব তৈরি হয়েছে, সেটা মানুষের লাইফের মধ্যে একটা বড় প্রভাব সৃষ্টি করেছে, সেই জায়গা থেকে আমরা মডার্নিটিকে দেখি। কিন্তু সেই ওয়ে অফ লাইফের মধ্যে কি আছে, প্রগ্রেস এবং ইনসিকিউরিটি দুটোই আছে, হ্যাঁ, রিস্কও আছে, ট্রাস্টও আছে। ফলে এই রিয়েলিস্টিক জায়গাটাকে আমরা বুঝতে হবে যে দ্য নেচার অফ মডার্নিটি, মডার্নিটি নেচারের মধ্যে রয়েছে যে সেটার মধ্যে প্রগ্রেসও আছে, ইনসিকিউরিটি আছে। তো প্রগ্রেস এই যে তোমার এমপ্লয়মেন্ট বাড়তে পারে, হ্যাঁ, তোমার মানুষের চাকরি বাকরি আসছে, এডুকেশন আসছে, চাকরি বাকরি করতে পারে, মানুষের লিভিং স্ট্যান্ডার্ড বাড়ছে। আবার রিস্কটা কোথায়, এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশনে থাকে, এবং তোমার পরিবেশগত বিপর্যয় আছে, এবং মানুষও কিন্তু অনেক বেশি মানুষের জন্য ঝুঁকিপূর্ণ হচ্ছে, টেকনোলজিক্যাল ম্যানিপুলেশন হচ্ছে। এইভাবে আমরা দেখি যে তোমার টেকনোলজিক্যাল যে মিস ইউজিং হচ্ছে, তো সেই জায়গায় আমরা তখন ইনসিকিউরিটিটাকে দেখতে পারি। এরপরে মডার্নিটির আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় স্যার জায়গাটা আরেকবার একটু বলবেন স্যার, এমপ্লয়মেন্ট আর কি বললেন? না, এমপ্লয়মেন্টের অপরচুনিটি বেড়েছে, এবং এগুলো সব অ্যান্সার পেয়ে যাবে আরো যখন ব্যাখ্যা করব, হ্যাঁ। তো এই জন্য আমি যখন জিজ্ঞেস করব তখন তোমরা প্রশ্ন করো, হ্যাঁ। ওকে স্যার। তো সেখানে রিয়েলিস্টিক জায়গার নেচারের থেকে আমরা যখন এটা ব্যাখ্যা করেছি, তিনি মডার্নিটিকে একটা খুব ইম্পর্টেন্ট জায়গা থেকে ব্যাখ্যা করেছেন, সেটা হলো ডিসকন্টিনিউটি। আমরা বলি যে মডার্নিটি ইজ দ্য রেজাল্ট অফ কন্টিনিউটি, এটা আমরা বলি যে মডার্নিটি ইজ দ্য রেজাল্ট অফ কন্টিনিউটি। এবং আমরা বলতে পারি যে যে সোসাইটি যে ডেভেলপমেন্ট হচ্ছে, সোশ্যাল যে ডেভেলপমেন্ট হচ্ছে, তো সেই ডেভেলপমেন্টের মধ্যে একটা কি আমরা দেখি, কন্টিনিউটি দেখি। এই কন্টিনিউটিটা কি, কন্টিনিউটি হলো, এই জন্য আমি যদি বোর্ডে এগুলো দেখাতাম আরো সুন্দর হতো, তারপর আমি এখন মুখে বলছি, তোমরা বুঝতে পারবে আশা করি। কন্টিনিউটির মানেটা কি, কন্টিনিউটি মানেটা হচ্ছে যে এই আগে যেমন প্রিমিটিভ সোসাইটি ছিল, হ্যাঁ, এবং তারপরে তোমার স্লেভারি এসেছে, স্লেভারির পরে আসছে ফিউডালিজম, ফিউডালিজমের পরে আসছে ক্যাপিটালিজম, দ্যাট ইজ কন্টিনিউটি। এর মানে উৎপাদন পদ্ধতি কি হয়েছে, বিকশিত হয়েছে, আর বিকাশটা থেমে থাকে নাই, তোমার ক্রমান্বয়ে বিকশিত হতে হতে রূপ পরিবর্তিত হয়েছে, এটাকে আমরা বলি কন্টিনিউটি। তাহলে এই যে কন্টিনিউটি, এটা ছিল নেচার অফ, এটা কিন্তু দিস কন্টিনিউটি ইজ নট দ্য ফিচার অফ মডার্নিটি অ্যাকর্ডিং টু গিডেন্স। According to Giddens, discontinuity is the main feature of modernity. তাহলে what is discontinuity? Discontinuity মানে কি? Discontinuity মানে হচ্ছে যে নেক্সট আর সেরকম পরিবর্তন হবে না, মানে স্টেজ শেষ। যেমন এখন এই জায়গা থেকে আমরা গিডেন্সের জায়গা থেকে যখন আমরা ব্যাখ্যা করি তখন বিতর্ক চলেই আসে। যেমন কার্ল মার্কসের মতে হোয়াট ইজ ডিসকন্টিনিউটি, কার্ল মার্কসের মতে মডার্ন পিরিয়ড ইজ মডার্ন পিরিয়ড কে তিনি দেখেছিলেন এটা কন্টিনিউটির মধ্যে দিয়ে, তিনি কিন্তু ডিসকন্টিনিউটির মধ্যে দেখেননি, কিন্তু এন্ড পয়েন্ট ইজ দ্য ডিসকন্টিনিউটি। এন্ড পয়েন্ট মানে কি, যে কার্ল মার্কসের মতে যে ক্যাপিটালিজম হলো একটা কন্টিনিউটির মধ্যে রয়েছে, কারণ ক্যাপিটালিজম পরিবর্তিত হবে, এর মানে যেটার পরিবর্তনের কি রয়েছে, সুযোগ রয়েছে, সেটা হলো তোমার কন্টিনিউটি। যেমন ফিউডালিজমের মধ্যে কন্টিনিউটি ছিল, কেন ফিউডালিজমের নেচারের মধ্যে ছিল, সে ক্যাপিটালিজমের মধ্যে ফিরে আসবে, চেঞ্জ হবে। ক্যাপিটালিজমের মধ্যেও কন্টিনিউটির নেচার আছে, সেটা হলো সে ক্যাপিটালিজম থেকে চেঞ্জ হয়ে সোশ্যালিজম আসবে, কমিউনিজম আসবে। বাট
ও এই যে সোশ্যালিজম বা কমিউনিজম, দিস ইজ দ্য ডিসকন্টিনিউটি অ্যাকর্ডিং টু কার্ল মার্কস। মানে কার্ল মার্কসের মতে ডিসকন্টিনিউটি মানে কি, এরপরে আর পরিবর্তন আসবে না, কেন পরিবর্তনের প্রয়োজন নেই। ঠিক আছে, সুতরাং সুতরাং এক একজন কিন্তু এক এক ভাবে ব্যাখ্যা করেছেন। তাহলে কার্ল মার্কসের জায়গা থেকে ডিসকন্টিনিউটি বিলংস টু ফিউচার। কেন ফিউচারে সোশ্যালিজম আসবে, ক্যাপিটালিজম আসবে, তখন ডিসকন্টিনিউটি আসবে, কেন তখন শান্তি আসবে। অ্যাকর্ডিং টু ট্যালকট পার্সনস, ট্যালকট পার্সনস এর মতে ডিসকন্টিনিউটি হলো ক্যাপিটালিস্টিক সোসাইটি। আর ট্যালকট পার্সনস এর মতে ডিসকন্টিনিউটি ক্যাপিটালিজম। ক্যাপিটালিজম কেন, ক্যাপিটালিস্টিক যে সোসাইটি এটা দ্যাট ইজ, এখানে সোশ্যাল ইকুইলিব্রিয়াম আছে। যেমন কার্ল মার্কস বলেছিলেন যে সোশ্যালিজম যখন প্রতিষ্ঠিত হবে তখন সোশ্যাল ইকুইলিব্রিয়াম, সামাজিক ভারসাম্য প্রতিষ্ঠিত হবে, ক্লাস কনফ্লিক্ট থাকবে না, এক্সপ্লয়টেশন থাকবে না, তখন সামাজিক ভারসাম্য আসবে। হ্যাঁ, সেটা হলো ফিউচার। কিন্তু ট্যালকট পার্সনস দেখিয়েছিলেন যে তোমার ক্যাপিটালিজম তো বর্তমানে আছে ইন ওয়েস্টার্ন সোসাইটি, দিস ক্যাপিটালিজম ইজ দ্য ডিসকন্টিনিউটি। এই ক্যাপিটালিজমের যে ডিসকন্টিনিউটি তৈরি করেছে, দ্যাট ইজ দ্য মডার্নিটি অ্যাকর্ডিং টু ট্যালকট পার্সনস। তো ইন লাইন উইথ দিস আইডিয়া অফ ট্যালকট পার্সনস, অ্যান্থনি গিডেন্সও বলেছেন যে বর্তমান সোসাইটিতে, লেট মডার্নিটিতে কি রয়েছে, ডিসকন্টিনিউটি রয়েছে। এই ডিসকন্টিনিউটিটা হলো খুব ইম্পর্টেন্ট ফিচার অফ মডার্নিটি। এক্ষেত্রে আমরা দুইটা আলোচনা করা যায়, একটা হলো ডিসকন্টিনিউটি ইন হিস্ট্রি, আর একটা হলো ডিসকন্টিনিউটি ইন মডার্নিটি। ডিসকন্টিনিউটি ইন হিস্ট্রি মানে কি, এর মানেটা হলো হিস্ট্রির মধ্যেও আবার ডিসকন্টিনিউটি আছে। যেমন হিস্ট্রির মধ্যে, হিস্ট্রি তো অতীত, ইতিহাস, ইতিহাসের মধ্যে কন্টিনিউটি আছে, ডিসকন্টিনিউটি আছে। তো ইতিহাসের মধ্যে ডিসকন্টিনিউটি কি, ডিসকন্টিনিউটি অ্যাকর্ডিং টু কার্ল মার্কস, কার্ল মার্কসের মতে ক্যাপিটালিজম পরিবর্তিত হয়ে ডিসকন্টিনিউটি আসবে, মানে সোশ্যালিজম আসবে। কিন্তু কার্ল মার্কসের মধ্যে এট দ্য সেম টাইম দেয়ার ওয়াজ ডিসকন্টিনিউটি ইন মোড অফ প্রোডাকশন। হ্যাঁ, কোথায়, নট ইন ইউরোপ। কোথায়, তোমরা কেউ কি বলতে পারবে যে কার্ল মার্কসের মতে ডিসকন্টিনিউটি কোথায় ছিল? ডিসকন্টিনিউটি নট, আনচেঞ্জেবল, স্টেবল, স্টেবিলিটি রয়েছে। কেউ কি বলতে পারবে যে কার্ল মার্কসের মতে কোথায় ডিসকন্টিনিউটি ছিল? স্যার মার্কসের তো এশিয়ান মুড অফ প্রোডাকশন স্যার আলাদা একটা টপিক ছিল। হ্যাঁ, এখন স্যার এই জায়গাটা হবে কি? হ্যাঁ, গুড, তুমি তো খুব ভালো ধরতে পারছো, এবং এই জায়গাটা যে তুমি ধরতে পারছো এটা খুবই তোমার এটাকে বলে খুবই এটাকে বলে একদম ক্লিয়ার হওয়ার কারণে তুমি এটা বলতে পারছো, কারণ আমি ভাবতে পারিনি যে এটা বলতে পারবে কেউ। যাই হোক, থ্যাংক ইউ, এটা বলতে পারছো। এবং এটা বিষয়টা হলো এশিয়াটিক মোড অফ প্রোডাকশন। এশিয়াটিক মোড অফ প্রোডাকশনটাই হলো ডিসকন্টিনিউটি ছিল। কেন, কারণ কার্ল মার্কসের মতে এশিয়ার মধ্যে যে এশিয়াটিক মোড অফ প্রোডাকশন আছে, এটার মধ্যে স্টেবিলিটি আছে, এটার মধ্যে স্ট্যাগনেশন আছে, আনচেঞ্জেবিলিটি আছে। হ্যাঁ, এবং এটার নেচারের মধ্যে চেঞ্জ হওয়ার অবস্থাটা নেই। চেঞ্জ হওয়ার অবস্থা আছে ইউরোপে, ওয়েস্টার্নে, এবং সেখানে তোমার সময় এবং সময়ের প্রেক্ষিতে তোমার কি হচ্ছে, তোমার উৎপাদন কাঠামো পরিবর্তিত হচ্ছে। কিন্তু কার্ল মার্কস বলছে এশিয়ার মধ্যে রয়েছে অনলি একটাই উৎপাদন পদ্ধতি, সেটা এশিয়াটিক মোড অফ প্রোডাকশন। এটাকে আলাদা স্পেসিফিক কোন নাম না দিয়ে তিনি বলেছেন এশিয়াটিক মোড অফ প্রোডাকশন, এবং এটা আনচেঞ্জেবল। এখন আমরা দেখতে পাই there is discontinuity in modernity. Discontinuity in modernity মানেটা কি? Discontinuity in modernity মানেটা হচ্ছে, যেমন কার্ল মার্কস দেখেছিলেন এশিয়ার মধ্যে হলো ডিসকন্টিনিউটি, কিন্তু ইউরোপের মধ্যে হলো কন্টিনিউটি। তাহলে স্পেসের মধ্যে আমরা দেখতে পাই কোন স্পেসে কন্টিনিউটি, কোন স্পেসে ডিসকন্টিনিউটি। আবার মার্কস বলেছেন যে কোন টাইমে কন্টিনিউটি, কোন টাইমে ডিসকন্টিনিউটি। খুব খেয়াল করো, কোন সময় মানে কি, যেমন মার্কসের মতে যে মার্কস যে 19 শতক 18 শতকের কথা বলেছিলেন, এই 18 শতক 19 শতক এইসব সময়ে ফিউডালিজম থেকে ক্যাপিটালিজম এসছে, ক্যাপিটালিজম থেকে পরবর্তীতে ইন ফিউচার সোশ্যালিজম আসবে। তাহলে কি এক সময় কিন্তু উৎপাদন পদ্ধতি একটা, এর মানে তোমার টাইম এর সাথে কিসের সম্পর্ক, কন্টিনিউটির সম্পর্ক। এক সময় উৎপাদন পদ্ধতি একটা, কিন্তু তোমরা দেখবে যে
অ্যান্থনি গিডেন্স দেখেছিলেন যে টাইম এবং স্পেস এখন কি হয়ে গেছে, তোমার টাইম এবং স্পেসের মধ্যে তিনি একটা কি দেখেছেন, লিঙ্কিং দেখেছেন। লিঙ্কিংটা হলো ডিসকন্টিনিউটি ইন মডার্নিটি। এর মানেটা হলো এশিয়ার মধ্যে যেমন ডিসকন্টিনিউটি কালমার্স দেখেছিলেন, হ্যাঁ, কিন্তু কালমার্স দেখেছিলেন ওয়েস্টার্নে বা ইউরোপে কন্টিনিউটি বিপরীত। কিন্তু গিডেন্স দেখেছেন না, সব জায়গায় এখন একরকম, সব জায়গায় এখন কি একরকম, এশিয়াতেও একরকম, ইউরোপেও একরকম। সেটা কি, সেটার নাম হলো ডিসকন্টিনিউটি। ডিসকন্টিনিউটি মানে মডার্নিটি এখন ইউরোপেও আছে, ওয়েস্টার্নেও আছে, তোমার মডার্নিটি এখন এশিয়াতেও আছে, আফ্রিকাতেও আছে। মানে মডার্নিটি একটা গ্লোবাল সোসাইটির মধ্যে এক্সিস্ট করে। গ্লোবাল সোসাইটির মধ্যে যে মডার্নিটি এক্সিস্ট করে সেটা কিভাবে আছে, ডিসকন্টিনিউটি আকারে আছে। এর মানে এশিয়াটিক মোড অফ প্রোডাকশনকে যেমন কালমার্স দেখেছিলেন আনচেঞ্জেবল হিসেবে, হ্যাঁ, কিন্তু সেটাকে নন প্রগ্রেসিভ হিসেবে দেখেছিলেন। কালমার্স দেখেছিলেন এশিয়াটিক মোড অফ প্রোডাকশন আনচেঞ্জেবল, ডিসকন্টিনিউটি ছিল, বাট নন প্রগ্রেসিভ, হ্যাঁ। কিন্তু অ্যান্থনি গিডেন্স দেখেছিলেন ডিসকন্টিনিউটি ইজ প্রগ্রেসিভ। ডিসকন্টিনিউটি মানে হচ্ছে যে যেমন কালমার্সের মধ্যে সোশ্যালিজম এসছে, সোশ্যালিজম যখন ফিউচারে আসবে তখন ডিসকন্টিনিউটি হবে, তবে প্রগ্রেসিভ হবে। এর মানে ডিসকন্টিনিউটি হলেই প্রগ্রেসিভ, ডিসকন্টিনিউটি হলেই অ্যান্টি প্রগ্রেস, এটা কিন্তু বলা যাবে না, এটা নির্ভর করে কিভাবে ব্যাখ্যা করা হচ্ছে। তাহলে কালমার্স অ্যান্থনি গিডেন্স যেভাবে ব্যাখ্যা করেছেন যে মডার্নিটির মধ্যে যখন ডিসকন্টিনিউটি আসে সেটাই হলো প্রগ্রেস। যেমন বর্তমান যে মডার্নিটি, সেই মডার্নিটি ইউরোপেও আছে, এশিয়াতে আছে। এর মানে স্পেসের মধ্যে, স্পেসের সকল স্পেসে ডিসকন্টিনিউটি আছে। এবং এট দ্য সেম টাইম কি রয়েছে, মডার্নিটি রয়েছে। মানে দ্যাট ইজ ডিসকন্টিনিউটি ইন মডার্নিটি। এর মানে মডার্নিটিটা আছে, হ্যাঁ, মডার্নিটি মানে হলো ওয়ে অফ প্রগ্রেসিভ লাইফ। তাহলে ওয়ে অফ প্রগ্রেসিভ লাইফ, কিন্তু সেটা ডিসকন্টিনিউটি। এর মানে উৎপাদন পদ্ধতি যেমন পুঁজিবাদ থেকে সমাজতন্ত্র হবে, অ্যান্থনি গিডেন্স সেটাকে সমর্থন করেন না। অ্যান্থনি গিডেন্স দেখেছিলেন যে বর্তমানে যে সারা বিশ্ব যে মডার্নিটির মধ্যে দিয়ে চলছে, এটা একটা ডিসকন্টিনিউটির মধ্যে আছে, এবং এই ডিসকন্টিনিউটির মধ্যেই প্রগ্রেস চলছে। যেমন আমরা বলি যে একজন মানুষ গরিব ছিল, সে এখন ধনী হয়েছে, হ্যাঁ, তাহলে যে গরিব ছিল সে ক্রমাগত তার অবস্থার উন্নতি করছে, এটাকে বলে কন্টিনিউটি। এখন ধরো তুমি ধনী হয়ে গেছো, এখন তোমার তো আর ধনী হওয়ার দরকার নেই, কারণ তুমি তো ধনী আছোই, এটা হলো ডিসকন্টিনিউটি। এখন অ্যান্থনি গিডেন্স বলছে আমরা তো মানে আমরা যদি ওইভাবে ধনী বলি যে মডার্নিটি এখন ধনী, হ্যাঁ, তা আমরা তো ধনী আছি, হ্যাঁ, আমাদের তো আর ধনী হওয়ার দরকার নেই, দ্যাট ইজ ডিসকন্টিনিউটি। হ্যাঁ, এর মানে কোনো পরিবর্তনের দরকার নেই তা না, পরিবর্তন দরকার আছে। পরিবর্তন দরকার আছে তোমার রিটেইনিং দ্য ফিচার্স অফ মডার্নিটি। মডার্নিটির ফিচার গুলো রেখেই পরিবর্তনটা আসবে, এটার নাম হলো স্ট্রাকচারেশন। এর মানে স্ট্রাকচারেশন মানেটা হলো there is possibility to change within the modernity, হ্যাঁ, অথবা retaining the main features of modernity। এর মানে তোমরা খুব ঠান্ডা মাথায় যদি চিন্তা করো যে যেমন পুঁজিবাদ পরিবর্তিত সমাজতন্ত্র হবে, তাহলে এখানে কি হবে, পুঁজিবাদের কাঠামো চেঞ্জ হবে, পুঁজিবাদের ক্লাস স্ট্রাকচার চেঞ্জ হবে, পুঁজিবাদের ডমিনেশন চেঞ্জ হবে, এবং রোল চেঞ্জ হবে, এবং ইকোনমিক ডিস্ট্রিবিউশন চেঞ্জ হবে, একটা বিশাল একটা চেঞ্জ এনে সমাজতন্ত্র আসবে। অ্যান্থনি গিডেন্সের মতে এত বড় চেঞ্জ আসবে না। মডার্নিটি যেভাবে আছে সেই জায়গাতে সেই ফিচার গুলোকে রেখে তোমার কিছু রিফরমেশন হবে, দ্যাট ইজ চেঞ্জ। তাহলে অ্যান্থনি গিডেন্সের মতে স্ট্রাকচারেশন মানে রিফরমেশন, নট রিভলিউশন। তাহলে স্ট্রাকচারেশন মানে রিফরমেশন উইদিন দ্য মডার্নিটি, দ্যাট ইজ ডিসকন্টিনিউটি। ডিসকন্টিনিউটি মানে কিছু চেঞ্জ হলো, যেমন ধরো কিছু ধনী আছে, ধনীদের ইনকাম একটু বাড়ে কিন্তু সে ধনী থাকে, যে ধনী তার ইনকাম একটু বাড়লো সে ধনী থাকে, তাহলে একটু চেঞ্জ হলো, হ্যাঁ, তার কি হয়েছে, তার সে ধনী রয়ে গেছে। এখন মডার্নিটিটা হলো এরকম যে মডার্নিটি ডিসকন্টিনিউটি আছে, মানে মডার্নিটির মেইন ফিচার গুলো থাকবে কিন্তু কিছু চেঞ্জ হবে বাই থ্রু স্ট্রাকচারেশন। স্ট্রাকচারেশন মানে এজেন্সি এবং রোলের, এজেন্সি এবং স্ট্রাকচারের মধ্যে যে একটু কনফ্লিক্ট হয়, একটু মানে
এটা বলে কোপারেশন হয়, আবার একটু কনফ্লিক্ট হয়, এর মধ্য দিয়ে কিছু চেঞ্জ আসে। দ্যাট ইজ দা তোমার এটাকে বলে মডার্নিটি। এই মডার্নিটির মধ্যে আছে ডিসকন্টিনিউটি, মানে দ্যার ইজ no possibility of greater change. That is the discontinuity. ঠিক আছে? Discontinuity doesn't mean total stagnation. Discontinuity means no greater change. হ্যাঁ, তো সুতরাং discontinuity means retaining main features of modernity that that was postulated by the Anthony Giddens. তাহলে ডিসকন্টিনিউড মডার্নিটি এই জায়গাতে আমরা দেখি কিরকম, আমরা দেখি যে যেখানে কার্ল মার্কস বলেছিল যে এশিয়ার মোড উৎপাদন পদ্ধতি হবে অপরিবর্তনশীল, ইউরোপের উৎপাদন পদ্ধতি পরিবর্তনশীল হবে, ইউরোপেই আগে পুঁজিবাদের পতন হয়ে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হবে, এগুলো কিন্তু তোমার কার্ল মার্কস বলে গেছে। কিন্তু আমরা বর্তমানে রিয়েলিস্টিক জায়গা থেকে কি দেখি? আমরা দেখি এশিয়াতেই তোমার পরিবর্তন এসে গেছে। কিভাবে? এশিয়াতে রাশিয়াই তোমার প্রথমে তোমার এটাকে বলে সমাজতন্ত্র এসেছে, চীনে প্রথম সমাজতন্ত্র এসেছে। তাহলে চেঞ্জ গুলো প্রথমেই তোমার কি হয়েছে, এশিয়ার মধ্যে এসেছে। এটার কারণ হলো মডার্নিটির ফিচার গুলো রাশিয়া, চীন এগুলো কিন্তু ধারণ করেছে। এর মানে এশিয়ার দেশগুলো কিন্তু চেঞ্জেবল। তাহলে এশিয়ার দেশগুলো চেঞ্জেবল হয়ে এশিয়া এবং ইউরোপ সবাই কিন্তু এখন কিন্তু তোমার মডার্নিটির মধ্যে এসছে। কিভাবে? কারণ তুমি দেখো এশিয়াতে রাশিয়ায় সমাজতন্ত্রে এসছে, সেই রাশিয়া আবার পুঁজিবাদের মধ্যে চলে গেছে। চীন সমাজতন্ত্রের মধ্যে এসছে এগ্রিকালচার সোসাইটি থেকে, হ্যাঁ, মার্কসিয়ান যে এটাকে বলে মার্কসিয়ান যে পস্টুলেশন সেটাকে ব্রেক করে চীন কি করেছে, কারণ মার্কসিয়ান পস্টুলেশন চেঞ্জ করেছে। মানে কি, মার্কসের জায়গা ছিল যে ক্যাপিটালিজম থেকে সোশ্যালিজম আসবে, কিন্তু চীনে এগ্রিকালচারাল সোসাইটি থেকেই আসছে সোশ্যালিজম, হ্যাঁ, উইদাউট ক্যাপিটালিজম। তাহলে চীন যেটা করেছে সেটা হলো কৃষিভিত্তিক সমাজ থেকে সোশ্যালিজম এসছে, সেই সোশ্যালিজম থেকে ব্যাক করে তোমার ক্যাপিটালিজমে চলে গেছে। এর মানে আমরা দেখি রাশিয়াতে ক্যাপিটালিজম এসছে আফটার সোশ্যালিজম, চীনে ক্যাপিটালিজম এসছে আফটার সোশ্যালিজম, হ্যাঁ, এবং ইউরোপ আমেরিকাতে এখনো ক্যাপিটালিজম রয়েছে। এর মানে কি, যে এশিয়াতেও ক্যাপিটালিজম রয়েছে, ইউরোপেও ক্যাপিটালিজম রয়েছে। এর মানে সমস্ত বর্তমান সময়ে in the present situation, in the present time, in all of these places modernity exists according to Anthony Giddens. This is discontinuity in modernity. এর মানে সব জায়গাতেই কি রয়েছে, মডার্নিটি রয়েছে, সব জায়গাতেই তোমার এশিয়া এবং ইউরোপ সব জায়গাতেই তোমার একটা ডিসকন্টিনিউশন তিনি দেখতে পাচ্ছেন। সেটা হলো ডিসকন্টিনিউশন ইন দ্য নেম অফ প্রগ্রেস, ইন দ্য নেম অফ মডার্নিটি। তো দ্যাট ইজ দ্য ডিসকন্টিনিউটি ইন মডার্নিটি। তো আমি মনে করছি যে এই যে ডিসকন্টিনিউটির জায়গাটা, এটা তোমাদের জন্য বুঝতে কঠিন হতে পারে। সেই জায়গায় তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা এখনই বলতে পারো। না স্যার, একদম ক্লিয়ার। আর কোনো প্রশ্ন আছে? না স্যার, ক্লিয়ার। কি এত ক্লিয়ার হয়ে গেল কিভাবে? একদম পরিষ্কার। ডিসকন্টিনিউটি ইন হিস্ট্রি না, তারপরে অন্য আর কোনো প্রশ্ন আছে? আর কার কোনো প্রশ্ন? স্যার বলো। ডিসকন্টিনিউটি ইন হিস্ট্রি, এই জিনিসটা একটু দু এক লাইনে বলবেন? হ্যাঁ, ওটা তো আমি দেখিয়েছিলাম যে হিস্ট্রিতে ডিসকন্টিনিউটি ছিল। সেটা কার আলোচনার মধ্যে? যেমন কার্ল মার্কস বলছে যে এসথেটিক মোড অফ প্রোডাকশন, হ্যাঁ, এটা হলো এখানে ডিসকন্টিনিউটি আছে, হ্যাঁ, ঠিক আছে। তা আমরা এটা এখন দেখছি যে এটা হিস্টোরিক্যাল, এটা হিস্ট্রিতে ছিল। বর্তমানে আমরা দেখছি, বা গিডেন্সের জায়গা থেকে আমরা দেখছি যে বর্তমানে যে সেটি মোড অফ প্রোডাকশন এগুলো চেঞ্জ হলো, আর হিস্ট্রিতে এটা ডিসকন্টিনিউটি ছিল। মানে হিস্ট্রিতে ওই পরিবর্তনটা ওইভাবে আসে নাই, ঠিক আছে। তাহলে হিস্ট্রিতে
ইতিহাসে যেই জায়গায় পরিবর্তনটা আসে নাই বলা হচ্ছে, সেই জায়গাগুলোকে বলা হচ্ছে ডিসকন্টিনিউটি ইন হিস্ট্রি। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, যাই হোক, তোমরা যেহেতু বুঝতে পারছো, গুড। তাহলে এই জায়গা থেকে আমরা বলতে পারি যে ডিসকন্টিনিউটি ইজ দ্য মেইন ফিচার অফ মডার্নিটি। দেন আমরা এবার আসবো রিফ্লেক্সিভিটি। Reflexivity is another core feature of modernity, according to Anthony Giddens. What is reflexivity? Reflexivity, আমরা বলতে পারি যে reflexivity is the process of, আমরা বলতে পারি reflexivity is the process of self-development. Reflexivity stands against traditionalism. রিফ্লেক্সিভিটিকে আমরা যদি একটা উদাহরণ দেই, হ্যাঁ, যেমন সেলফ রিফ্লেক্সিভিটি এই জায়গাটাতে আমরা যখন এটা প্র্যাকটিক্যাল সোসাইটির সাথে মিলে এবং বা সিনেমার মধ্যে তোমরা যখন দেখবে, তোমরা জানো, দেখো, সেটা হলো বাবা মা বলছে যে আমি তোমাদের জন্য, মেয়ে তার কন্যা সন্তানকে বলছে, বাবা তো শিল্পপতি, তার কন্যা সন্তানকে বলছে তোমার জন্য আমি পাত্র ঠিক রেখেছি, হ্যাঁ, আমার বন্ধুর ছেলে, খুব ভালো ছেলে, এই সেই। এখন ও বলছে আমি, আমার কি আছে, আমি একজনকে ভালোবাসি। না, এটা হতে পারে না। তুমি কিছুতেই এটা করতে পারো না। তুমি তুমি যাকে ইচ্ছে তাকে পছন্দ করবে, এটা আমি মেনে নিতে পারি না। ও বলছে না, আমি তাকে ভালোবাসি, ইটস মাই চয়েস, এবং আমাকে তুমি সবসময় আমার পছন্দকে গুরুত্ব দিতে, কন্যা সন্তান তখন বলতো, তুমি সবসময় আমার পছন্দকে গুরুত্ব দিতে, কিন্তু এখন আমার জীবনের জন্য যেটা প্রশ্ন, সেটাকে কেন তুমি গুরুত্ব দিবে না? বাবা তখন বলছে যে তোমার জন্য যা সবসময় যা ভালো আমি তাই চেয়েছি, সুতরাং এমন কোনো খারাপ কিছুর মধ্যে তুমি পড়ে যাও, আমি সেটা চাই না। ঠিক আছে? তখন ও বলছে যে আমি যে কারো, আমি যাকে চয়েস করেছি সে, তার মন অনেক বড়। ঠিক আছে? এর মানে বিষয়টা হলো সেলফ রিফ্লেক্সিভিটি মানেটা হচ্ছে যে এই যে ট্রেডিশনে ছিল যে পিতামাতা যেটা ঠিক করে দিবে সেটাই মেনে নেওয়া। এখন কন্যা সন্তান বা পুত্র সন্তান তারা কি করছে, তাদের চয়েসটাকে তোমার প্র্যাকটিসে নিয়ে আসছে, তাদের চয়েসটাকে তারা তুলে ধরতে পারছে। এই যে মানে ট্রেডিশন থেকে ফিরে আসা, ট্রেডিশন থেকে চলে আসা, ট্রেডিশন থেকে ইমপ্রুভ করা, এটাকেই গিডেন্সের জায়গায় বলা হয় রিফ্লেক্সিভিটি। এর মানে সে নিজেকে প্রকাশ করতে পারে, সে তার সেলফ আইডেন্টিটিটাকে ডেভেলপ করতে পারে। যেমন আমরা বলি যে আমি একজন মানুষ, আমার একটা সেলফ আইডেন্টিটি রয়েছে। আমরা বলি যে নারীরা অধস্তন থাকবে, নারীরা পুরুষের কর্তৃত্বের মধ্যে থাকবে, নারীকে পুরুষের নিয়ন্ত্রণ মেনেই চলতে হবে। এই যে কথাগুলো বলা হচ্ছে, তখন রিফ্লেক্সিভিটি কি বলে? রিফ্লেক্সিবিলিটি বলে যে অল আর মেন, অল আর হিউম্যান, দো উইমেন ক্যান নট বি সাবজুগেটেড বাই দ্য ম্যান। উইমেন ক্যান নট বি সাবজুগেটেড বাই দ্য ম্যান, এই বিষয়টা কোত্থেকে আসে? আইডেন্টিটির ধারণা থেকে। সেখানে সে মনে করে যে আমি যেহেতু মানুষ, আমি 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 কোনো বস্তু না যে আমাকে যেভাবে চালাবে আমি সেভাবে চলবো না। আমার একটা কি রয়েছে? নিজস্বতা রয়েছে। সুতরাং আমি কারো অধীনস্থ হতে হবে এমন না, আমার একটা ফ্রিডম আছে। দ্যাট ইজ রিফ্লেক্সিভিটি। তাহলে সেলফ রিফ্লেক্সিভিটি কি করে? আর নিজের সেলফ আইডেন্টিটিটাকে প্রকাশ করতে শেখায়। তাহলে আমি যখন বলি যে আমার একটা এটা নিজস্বতা আছে, এটার মানে অটোনোমাসনেস আছে, এবং আমার একটা অটোনোমাস কনসিয়াসনেস আছে, এবং অটোনোমাস ফিলিংস রয়েছে। এই জায়গা থেকে আমরা তখন সেলফ রিফ্লেক্সিভিটিটাকে বুঝতে পারি। তাহলে রিফ্লেক্সিভিটিটা হলো তোমার মানুষের মধ্যে is the process of self development. Reflexivity is the process of self development
এর মানে হলো কিভাবে মানুষ নিজেকে আত্ম উন্নয়ন করতে পারে। যেমন ধরো মানুষের নলেজ হয়েছে, নলেজের মাধ্যমে মানুষ রিফ্লেক্সিভ হয়। তাহলে নলেজের মাধ্যমে যখন মানুষ রিফ্লেক্সিভ হয়, মানুষের নলেজ আসছে, নলেজ যত হচ্ছে তত সে রিফ্লেক্সিভ হচ্ছে, এর মানে তত সে অ্যাওয়ার হচ্ছে। এর মানে মানুষ ক্রমাগত এই যে এজেন্সি স্ট্রাকচারটাকে যখন বুঝতে পারে, এজেন্সির একটা কনসিয়াসনেস আছে, তোমরা স্ট্রাকচারেশন থিওরিতে পড়েছো, এজেন্সির একটা কনসিয়াসনেস আছে। এজেন্সি তার নলেজ দিয়ে সে কনসিয়াস হতে পারে। হ্যাঁ, এজেন্সি যখন তার নলেজ দিয়ে কনসিয়াস হতে পারে, সে তখন সে স্ট্রাকচারটাকে যাচাই করতে পারে, সেলফ মনিটরিং তার ভিতর তৈরি হয়। এবারে মানুষের মধ্যে যখন সেলফ মনিটরিং পাওয়ার তৈরি হয়, দ্যাট ইজ রিফ্লেক্সিভিটি। তাহলে তুমি যদি ধরো তুমি এটাকে বলে তুমি একটা কাজ করেছো, তুমি এখন সেলফ মনিটরিং এ আছো। সেলফ মনিটরিং মানে তুমি যাচাই করছো যে আমি কি কাজটা ঠিক করেছি। ধরো একজন পুরুষ, একজন পুরুষ সে তার ওয়াইফকে কন্ট্রোলে রাখছে বা নিয়ন্ত্রণ করছে, তখন সে চিন্তা করবে, আচ্ছা আমি কি কাজটা ঠিক করছি, আমি কি মানুষ হিসেবে কাজটা কি আমার ঠিক হচ্ছে। হ্যাঁ, এর মানে সে সেলফ মনিটরিং করবে। সে কাজ একটা করে ফেলছে, হতে পারে তা ভুল অথবা রাইট, তখন সে সেলফ মনিটরিং করবে। এর মানে তোমরা যেমন যারা ধর্ম সম্পর্কে যাদের স্টাডি আছে বা ধর্ম সম্পর্কে স্টাডি ছাড়াও মানুষ জানে যে মানুষ তওবা করে। তওবা মানে কি? তওবা মানেটা হচ্ছে যে ইউ হ্যাভ টু জাজ ইউ সেলফ। তুমি যে কাজটা করেছো তুমি কি ঠিক করেছো। যদি তুমি যেমন ধরো তুমি বাবা মার সাথে দুর্ব্যবহার করেছো, বাবা মার সাথে দুর্ব্যবহার করেছো, তখন দেখবে তুমি চিন্তা করে দেখবে যে আমি তো তাদের সাথে এইভাবে আচরণ করা আমার ঠিক হয়নি। কেননা তারা আমাদের সবচেয়ে আপনজন। তাদের কাছে আমি ঋণী, সুতরাং তাদের কাছে দুর্ব্যবহার করা ঠিক হয়নি। তখন তুমি কি করবে, তোমার ভিতরে একটা জাজমেন্ট তৈরি হবে, তোমার ভিতরে একটা রিমোর্স তৈরি হবে, তুমি অনুতপ্ত হবে। তখন তুমি তোমার অ্যাকশনটাকে চেঞ্জ করবে। তাহলে সেলফ রিফ্লেক্সিভিটি মানে হচ্ছে ইট ইজ দ্য পাওয়ার অফ মনিটরিং ইউর সেলফ, বাই ইউজিং ইউর কনসিয়াসনেস, বাই ইউজিং ইউর নলেজ। তাহলে সেলফ মনিটরিং ইজ দ্য সেলফ রিফ্লেক্সিভিটি। সেলফ ডেভেলপমেন্ট ইজ দ্য রিফ্লেক্সিভিটি। তাহলে সেলফ এই যে রিফ্লেক্সিভিটি, এটা হলো একটা আধুনিকতার একটা বড় একটা বৈশিষ্ট্য। সেটা হলো মানুষ নিজেকে জাজ করতে পারে, কারণ মানুষের মধ্যে নলেজ আছে, মানুষের মধ্যে অ্যাওয়ারনেস আছে, মানুষের মধ্যে ক্রিয়েটিভিটি আছে, সেই ক্রিয়েটিভিটি জাগাতে পারে। তখন সে রিফ্লেক্সিভ হতে পারে। আর ডিরেফ্লেক্সিভ মানে হচ্ছে মানুষ, এটাকে বলে মানুষ এন্টি রিফ্লেক্সিভিটি বলতে আমরা যেটাকে বুঝি, সেটা হলো মানুষ এটাকে বলে একঘেয়েমির মধ্যে থাকে, মানুষ স্ট্যাগনেশনের মধ্যে থাকে। মানুষ যেভাবে দীর্ঘদিন মানুষ চলে সেভাবেই চলে, মানুষ এটার মধ্যে যাচাই বাছাই করে না। এর মানে তোমার যাচাই বাছাই করা, এটা কিন্তু রিফ্লেক্সিভিটির একটা বড় বৈশিষ্ট্য। এরপরে আসছে তোমার ইনস্টিটিউশনাল রিফ্লেক্সিভিটি। ইনস্টিটিউশনাল রিফ্লেক্সিভিটি ও অর্গানাইজেশনাল রিফ্লেক্সিভিটি, এটা আমরা দেখি যে অর্গানাইজেশনের মধ্যে তোমার যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান বলো, যে কোনো অফিস আদালত বলো, সব জায়গার মধ্যে কি আছে, রুলস আছে, রেগুলেশন আছে, এগুলোর মধ্যে বারবার মিটিং হচ্ছে। তুমি দেখো অফিস আদালতে, শিক্ষা প্রতিষ্ঠানে বারবার মিটিং হচ্ছে কেন? এখন অনলাইনে দেখবে অনেক প্রতিষ্ঠানের সাথে এখন জুম মিটিং হচ্ছে, কেন বারবার এত মিটিং হচ্ছে? আগে সরাসরি মিটিং হতো, এখন জুম মিটিং হয়, কিন্তু মিটিং তো হচ্ছে। তাহলে এত মিটিং হচ্ছে কেন? কারণ ইনস্টিটিউশন রিফ্লেক্সিভিটি ডেভেলপ করেছে। আগে ছিল লিডারশিপ, ট্রেডিশনাল লিডারশিপ ছিল, ট্রেডিশনাল লিডার যা বলতো তাই শুনতো, এত মিটিং এর প্রয়োজন ছিল না। কিন্তু এখন রিফ্লেক্সিভিটি মানে হচ্ছে যে এখন তোমার যাচাই বাছাই করার যে প্রয়োজনটা বেশি দেখা দিয়েছে বা বেশি বুঝতে পেরেছে যে আমাদের সবকিছু স্ক্রুটিনাইজ করতে হবে, যাচাই বাছাই করতে হবে। যেমন একটা ইন্ডাস্ট্রি, প্রফিট ইন্ডাস্ট্রি কি করছে? ইন্ডাস্ট্রি তোমার একটা পণ্য উৎপাদন করছে, কিন্তু সেই পণ্য
তোমার সেই পণ্য যেভাবে উৎপাদন করছে, যে পরিমাণে উৎপাদন করছে, এটা কি ঠিক হচ্ছে কিনা, এটা একটা যাচাই বাছাই করতে হবে। বারবার মিটিং ডাকছে, এমপ্লয়ীদের ডাকছে, কেন আউটপুটটা এত কম হচ্ছে, এটা নিয়ে তোমার ইনভেস্টিগেশন হচ্ছে এবং ডাটা হচ্ছে। মানুষের অথবা পণ্য, যে পণ্যের প্রোডাক্ট হচ্ছে সেটা চাহিদা কম কেন, তাহলে পণ্যটা কেমন করলে মানে চাহিদাকে বাড়ানো যায়, এক্ষেত্রে ফিল্ড অবজারভেশন করা হচ্ছে। হ্যাঁ, এর মানেটা হচ্ছে তোমার কি করা হচ্ছে, যে মানুষের যেমন এজেন্সির যেমন কি সেলফ মনিটরিং পাওয়ার আছে, আবার তোমার এটাকে বলে অন্যের অ্যাক্টিভিটিস কে, হ্যাঁ, যে সেলফ মনিটরিং এ আছে যেমন আদার্স মনিটরিং ও আছে, যে মনিটরিং টু আদার্স অ্যাক্টিভিটিস। হ্যাঁ, অন্যের অ্যাক্টিভিটিস কে মনিটরিং করার যে মানুষের ক্ষমতা, পাওয়ার, এটা মানুষের রয়েছে। এবং এই যে মনিটরিং পাওয়ার, এইটা কি করছে, ইনস্টিটিউশনাল রিফ্লেক্সিভিটি নিয়ে আসছে। তাহলে রিফ্লেক্সিভিটি কি করছে, চেঞ্জ নিয়ে আসে, ডেভেলপমেন্ট নিয়ে আসে। ইনস্টিটিউশনাল রিফ্লেক্সিভিটিও কিন্তু চেঞ্জ এবং ডেভেলপমেন্ট নিয়ে আসে। তাহলে আমার প্রিভিয়াস অথরিটি মানতে হবে, হ্যাঁ, ট্রেডিশনাল অথরিটি মানতে হবে, এই জায়গা থেকে সরে এসে কি করে, বোর্ড করছে, মিটিং করছে, বারবার মিটিং এ সবার ডিসিশন নিচ্ছে, হ্যাঁ, সবার আলোচনা শুনছে, সবার মতামত শুনছে। এই যে সবার মতামত শোনার ভিত্তিতে ডিসিশন নিচ্ছে, এটা হচ্ছে, এর ফলে যেটা হচ্ছে সেটা হলো সোশ্যাল অর্গানাইজেশন আরো বেশি ডেভেলপ হচ্ছে। এবং এটাকে বলে ইনস্টিটিউশনাল রিফ্লেক্সিভিটি। এর ফলে রুল চেঞ্জ হয়ে যেতে পারে, হ্যাঁ, ফর্মাল প্রসিডিউর চেঞ্জ হয়ে যেতে পারে, তোমার স্ট্র্যাটেজি চেঞ্জ হয়ে যেতে পারে। এটাকে বলে ইনস্টিটিউশনাল রিফ্লেক্সিভিটি, যেখানে নলেজের প্রকাশ হয়, মতামতের প্রকাশ হয়, যেখানে তোমার মনিটরিং হয়, এর মধ্য দিয়ে ইনস্টিটিউশনাল রিফ্লেক্সিভিটি হচ্ছে। তোমরা এই পয়েন্টটা বুঝতে পারছো? জি স্যার। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। আর কারো? আর কারো কোনো আইডিয়া? কেউ কারো কোনো মানে মিস আন্ডারস্ট্যান্ডিং আছে অথবা বুঝতে সমস্যা? আমি তো বুঝিয়েছি সেলফ রিফ্লেক্সিভিটি এন্ড ইনস্টিটিউশনাল রিফ্লেক্সিভিটি। কারণ তোমরা যদি বুঝতে পারো তাহলে তোমরাই কিন্তু সমাজ থেকে উদাহরণ দিয়ে দিয়ে লিখতে পারবে, বলতে পারবে, বুঝতে পারবে। ঠিক আছে? তাহলে রিফ্লেক্সিভিটির পরে আরেকটা খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যেটা অ্যান্থনি গিডেন্স উল্লেখ করেছেন, সেটা হলো টাইম স্পেস ডিসটেন্সিয়েশন। টাইম স্পেস ডিসটেন্সিয়েশন, এবং কথাটা তোমাদের কাছে নতুন মনে হয় কিন্তু খুব ইম্পর্টেন্ট বিষয়। টাইম স্পেস ডিসটেন্সিয়েশন, টাইম স্পেস ডিসটেন্সিয়েশন এই শব্দটা দিয়ে গিডেন্স কি করেছেন, মডার্নিটি এবং প্রি মডার্নিটির মধ্যে একটা ডিস্টিংশন এনেছেন। কিভাবে? অ্যান্থনি গিডেন্সের মতে প্রি মডার্নিটিতে, মানে আগে ফিউডাল সোসাইটি, এগ্রিকালচার সোসাইটি, দ্যাট ইজ প্রি মডার্নিটি, আগে কি ছিল, আগে টাইম এবং স্পেস তোমার একীভূত ছিল। এর মানে টাইম এবং স্পেস একত্রে বসবাস করত। এর মানে টাইম এবং স্পেস একত্রে বসবাস করত মানে কি? মানে হচ্ছে, যেমন ধরো তুমি যেখানে কথা বলছো, যে সময় কথা বলছো, সেটা কি হয়ে যাচ্ছে, সেটা তোমার আশেপাশে যারা মানুষ তারাই শুনতে পাচ্ছে। এর মানে মানুষের লাইফটা, মানুষের সময় এবং স্পেস এটা একীভূত। এর মানে মানুষের জীবন কর্ম তোমার কি দিয়ে প্রভাবিত ছিল, এক ধরনের ফ্যামিলি দিয়ে, লোকালিটি দিয়ে প্রভাবিত ছিল। ফেস টু ফেস ইন্টারাকশন, ফেস টু ফেস ইন্টারাকশনের বাইরে কোনো সুযোগ ছিল না। ফেস টু ফেস মানে হলো যে সময় তুমি কথা বলছো, তোমার স্পেস হলো সেই প্লেসে এবং সেখানে। এর মানে তুমি যে কথা বলছো, তুমি যে অ্যাকশন করছো, তুমি যাদের সাথে কাজ করছো, এটা একটা লোকালিটির মধ্যে সীমাবদ্ধ ছিল। তাহলে তোমার সময় আর তোমার স্পেস, স্পেস মানে কি, স্পেস এবং প্লেসের মধ্যে পার্থক্য তোমরা কেউ বলতে পারবো? হোয়াট ইজ দ্য ডিস্টিংশন বিটুইন প্লেস এন্ড স্পেস? স্যার, প্লেস তো স্যার ল্যান্ড এরিয়া, জিওগ্রাফিক্যাল এরিয়া, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর স্পেস ক্যান বি ভার্চুয়াল and can be physical both. আচ্ছা, এটা স্পেস কে আমরা সবচেয়ে বলতে পারি যে স্পেস ইজ দ্য
স্পেস আমরা বলতে পারি স্পেস ইজ দ্য সোশ্যাল নেটওয়ার্ক। ঠিক আছে, যেমন তুমি ফ্যামিলির সাথে কথা বলছো, ফ্যামিলির সাথে ইন্টারঅ্যাক্টেড হচ্ছো, তাহলে তোমার নেটওয়ার্ক হলো তোমার ফ্যামিলি, ফ্যামিলি তোমার নেটওয়ার্কের মধ্যে রয়েছে। এরপরে তুমি লোকালিটির মধ্যে যখন আগে ছিলাম তখন তোমার আত্মীয় স্বজন, তারপরে আশেপাশের প্রতিবেশী, এরাই ছিল তোমার স্পেস, কারণ দে আর ইউর নেটওয়ার্ক। তাহলে তোমার নেটওয়ার্ক মানে কি? তোমার নেটওয়ার্ক মানে তুমি যাদের সাথে সরাসরি ইন্টারঅ্যাক্টেড হচ্ছ। তাহলে এই যে সোশ্যাল ইন্টারাকশনের মধ্যে কি রয়েছে? একটা স্পেস রয়েছে। তোমার স্পেস হলো তোমার কিনশিপ রিলেশন, তোমার স্পেস হলো তোমার ফ্যামিলি ইন্টারাকশন, তোমার স্পেস হলো নেবারিং রিলেশন, নেবারিং কানেকশন। তাহলে এই যে তোমার কিনশিপ ইন্টারাকশন, নেবারিং কানেকশন, ফ্যামিলি তোমার প্রক্সিমিটি, এবং এটি হলো তোমার স্পেস। এটা ছিল প্রিভিয়াস সোসাইটি। মডার্ন সোসাইটিতে তোমার স্পেস কি হয়ে গেছে? তোমার স্পেসটা প্লেস থেকে এবং তোমার লোকালিটি থেকে সরে গেছে। তোমার লোকালিটির মধ্যেই তোমার স্পেস নাই, তোমার স্পেসটা এখন ব্রডেড হয়ে গেছে, তোমার স্পেস হয়ে গেছে অনেক ব্রডার লেভেলে, এবং স্পেস প্লেস থেকে অথবা তোমার লোকালিটি থেকে অনেক দূরে চলে গেছে। এই দূরে কে নিয়ে গেছে? মডার্ন টেকনোলজি। তাহলে আগে মডার্ন টেকনোলজি ছিল না বলে ফেস টু ফেস ইন্টারাকশন হতো, কিনশিপ রিলেশন, ফ্যামিলি রিলেশন, লোকালিটি, নেবারিং রিলেশনের মধ্যেই তোমার ছিল, ফলে তোমার টাইম, তোমার প্লেস, তোমার স্পেস একাকার ছিল। এখন তুমি কথা বলছো এই টাইমে এখানে, কিন্তু তোমার কথা চলে যাচ্ছে, তোমরা এখন আমার সাথে যোগাযোগ করছো, আমি হলাম ভিন্ন প্লেসে, কিন্তু আমার সাথে আমি যে তোমাদের সাথে কথা বলছি, তোমরা হলো আমার স্পেস, কারণ আমার নেটওয়ার্কের মধ্যে এখন তোমরা রয়েছে। আবার তোমাদের নেটওয়ার্কের মধ্যে আমি রয়েছি, বা তোমাদের শিক্ষকগণ রয়েছে, আবার তোমাদের বন্ধু বান্ধবরা তোমার নেটওয়ার্কের মধ্যে রয়েছে। সুতরাং তোমার দে এক্সিস্ট বিয়ন্ড দ্য লোকালিটি। এবং তোমাদের আত্মীয় স্বজন দেখা যায় ইউরোপে থাকে, আমেরিকায় থাকে, মধ্যপ্রাচ্যে থাকে, বিভিন্ন দেশে থাকে, তারা বিভিন্ন দেশে থাকে, এবং তারাও কিন্তু তোমার স্পেস। এর মানে কারণ দে এক্সিস্ট উইদিন ইউর নেটওয়ার্ক। তাহলে এই যে নেটওয়ার্কটা, এখানে টাইম এবং স্পেস কিন্তু একসাথে বসবাস করে না। তুমি কথা বলছো এখানে, তোমার স্পেস হলো অন্যখানে, ঠিক আছে? তুমি কথা বলছো এই সময়, ঠিক আছে, কিন্তু তুমি কথা বলছো এই সময়, কিন্তু তোমার কথাটা চলে যাচ্ছে আমেরিকার রাতে। তুমি এখন সকালে কথা বলছো এখানে, কিন্তু ওখানে তুমি কথা বলছো আমেরিকাতে, তখন হলো রাত। তাহলে টাইম এবং স্পেস এটা সেপারেটেড হয়ে গেছে, এটা দূরত্ব তৈরি হয়ে গেছে, কিন্তু মানুষ দূর থেকে মানুষের সাথে কানেকশন সহজ হয়ে গেছে। ফলে টাইম আমরা যে সকালে আমরা যেখানে কথা বলবো সেখানেই আমার স্পেস, সেখানে আমার প্লেস, সেখানে আমার মূলত স্পেস নিয়ে তার আলোচনাটা হলো ইন্টারাকশন নিয়ে আলোচনা। যেমন ধরো তুমি এখন স্মার্ট ল্যাপটপে বসে কাজ করছো, অফিসের কাজ, তাহলে তোমার স্পেস হলো অফিস, তুমি কাজ করছো ঘরে। টাইম হলো সকালে, কিন্তু তুমি কাজটা করছো ঘরে, কাজটা পাঠিয়ে দিয়েছো অফিসে সেটা তারা দেখছে দুপুরে। তুমি কাজটা যখন অফিসে পাঠিয়ে দিয়েছো ইমেল করে, তারা কাজটা দেখছে দুপুরে, কিন্তু কাজটা করেছে তুমি সকালে। ফলে দেখা গেছে টাইম এবং স্পেস এটার মধ্যে একটা ডিস্টেন্স কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তাহলে টাইম এবং স্পেস যে ডিস্টেন্সিয়েশন, এটা কে করেছে? গ্লোবাল কানেকশন। এটা করেছে গ্লোবাল কানেকশন। এবং এই গ্লোবাল এবং স্পেস এর মানে আমরা আগে যেটাকে বলতাম দূর, সেটা হয়ে গেছে কাছে, কারণ তুমি মুহূর্তে কথা বলছো দূরে, কারণ গ্লোবাল কানেকশন তোমার স্পেসটাকে কি করেছে? তোমার স্পেসটাকে তোমার আওতাভুক্ত করেছে, দূরের স্পেসটাকে কাছে নিয়ে এসেছে। এর মানে কমিউনিকেশনকে সহজতর করে ফেলেছে। কে করেছে? মডার্ন টেকনোলজি। আর কে করেছে? স্ট্যান্ডার্ডাইজড সিস্টেম।
স্ট্যান্ডার্ডাইজ সিস্টেম মানেটা কি? স্ট্যান্ডার্ডাইজ সিস্টেম মানেটা হচ্ছে তোমাকে একটা ইউ হ্যাভ টু ফলো দ্য ফর্মাল রেগুলেশন, ফর্মাল রুলস, ফর্মাল প্রসিডিউর। তুমি অফিসে কাজ করছো, এখন কোভিড এর মধ্যে আছো, যারা অফিসে জব করছে তো তারা বলছে যে মিটিং করে যে ঠিক আছে আমরা তো অফিসে এত সময় দিতে পারছি না, আপনি বাসায় বসে কাজটা করবেন। কি কাজটা করবেন, কখন পাঠিয়ে দিবেন, হ্যাঁ কিভাবে কাজ করবেন, এগুলো সব বলে দিচ্ছে। দ্যাট ইজ স্ট্যান্ডার্ডাইজ সিস্টেম। এর মানে একটা স্ট্যান্ডার্ডাইজ সিস্টেম, একটা একটা যেমন একটা মানে তোমাকে ইমেল করতে হয় একটা স্ট্যান্ডার্ডাইজ সিস্টেমে, সেই ইমেইলের একটা মানে সেই ইমেল করার জন্য সে প্রসিডিউর আছে, টেকনিক আছে, সেটা মেনে চলতে হয়। তোমাকে অফিসের কাজগুলো যে করতে হয় সেগুলো করতে হয় একটা প্ল্যান, পরিকল্পনার ভিত্তিতে। সুতরাং ফর্মাল রেগুলেশন, ফর্মাল সিস্টেম, একটা স্ট্যান্ডার্ডাইজ সিস্টেমের উপর বেসিস করে তোমাকে কি করতে হয়, কমিউনিকেশন মেনটেন করতে হয়। ইভেন তুমি যখন ফেসবুকে ইন্টারেক্টেড হচ্ছ মানুষের সাথে, বিভিন্ন ডাইভার্স মানুষের সাথে যখন তুমি ফেসবুকে ইন্টারেক্টেড হচ্ছ, সেখানে একটা স্ট্যান্ডার্ডাইজ সিস্টেম রয়েছে। সেই স্ট্যান্ডার্ডাইজ সিস্টেম হলো যেমন আইসিটি ল আছে। আইসিটি ল মানে কি, যে ইউ হ্যাভ টু ফলো স্ট্যান্ডার্ডাইজ সিস্টেম। whether it is debatable, whether it is debatable or not, whether it has more questions, whether you have question on legitimation, you have question on right or wrong, but there is a standardized system. তাহলে স্ট্যান্ডার্ডাইজ সিস্টেমে তোমাকে কি করতে হচ্ছে, তোমাকে টাইম স্পেস ডিসটেন্সিয়েশনটা মেনটেন করতে হচ্ছে। তুমি ঘরে বসে ফেসবুকে বহু মানুষের সাথে কথা বলছো, তুমি ঘরে বসেই তুমি কি করছো, তুমি একটা লেখা পত্রিকা অফিসে পাঠিয়ে দিচ্ছ, তুমি ঘরে বসে চিঠি লিখছো। আগে কি করতো, প্রেমিকার কাছে চিঠি পাঠানোর জন্য কত রকম লাইন করে মুখের মাধ্যমে হ্যাঁ বন্ধুর মাধ্যমে পাঠিয়ে দিত। এখন এসব করা লাগে না, এখন সে মেসেঞ্জারে লিখে দিচ্ছে, এখন আলাদা চিঠি পাঠানো লাগে না। টাইম এবং তুমি তোমার স্পেস অনেক দূরে, কিন্তু তুমি সকালে বসে তুমি কি করছো, লিখছো চিঠিটা। ও তোমার যখন পেয়েছে বা যখন তোমার সে সুযোগ পেয়েছে তখন সে এটা দেখেছে, কিন্তু তার কাছে পৌঁছে গেছে অটোমেটিক্যালি। ফলে যেটা দেখা গেছে যে টাইম স্পেস আগে আগে যেভাবে একীভূত ছিল, লোকালাইজ ছিল। মূল আলোচনাটা হলো গিডেন্সের এখানে যে টাইম স্পেস ডিসটেন্সিয়েশন মানেটা হলো যে আগে ছিল টাইম স্পেস একীভূত, মানে টাইম স্পেস ইউনিফিকেশন। টাইম স্পেস ইউনিফিকেশন মানে হচ্ছে যে যেই টাইমে তুমি আছো, যে লোকালিটির মধ্যে আছো, যে সময়ে আছো, সেই লোকালিটির মধ্যেই তুমি প্রভাবিত। এখন তুমি কি হচ্ছ, তোমার উপর প্রভাব সৃষ্টিকারী মাল্টি ডাইমেনশনাল ফ্যাক্টর রয়েছে, নট লোকালিটি। অর্গানাইজেশনাল ইনফ্লুয়েন্স রয়েছে, মিডিয়া রয়েছে, তোমার ফেসবুক রয়েছে, তোমার এটাকে বলে বিভিন্ন ধরনের ইনস্টিটিউশন রয়েছে, তোমার এটাকে বলে ইনফর্মাল কানেকশন রয়েছে, ফর্মাল কানেকশন রয়েছে। ফলে দেখা গেছে মাল্টি ডাইমেনশনাল ইনফ্লুয়েন্স মানুষের উপর এখন কাজ করছে। ফলে টাইম স্পেসের যে একটা ইউনিফিকেশন, এটা নাই। এখন তোমার বহু জায়গা থেকে তোমার কি হচ্ছে, ইনফ্লুয়েন্সিয়াল যে ফ্যাক্টর গুলো তোমার ভিতরে কাজ করছে, তোমার উপর ফাংশন করছে, তোমাকে রেগুলেট করছে, তোমাকে প্রভাবিত করছে। তাহলে দেখা গেছে এটা কে তৈরি করেছে, এটা গ্লোবালিটি এটা করেছে। গ্লোবালিটির মধ্যে কি রয়েছে, গ্লোবালিটির মধ্যে রয়েছে মাল্টি ডাইমেনশনাল যে ইনস্টিটিউশনাল, ফর্মাল, ফর্মাল তোমার ইন্টারাকশন, ইন্টিগ্রেশন, এগুলো কি করেছে, তোমার লাইফকে মোটিভেট করছে। ফলে দেখা গেছে যে মানুষ এখন লোকালিটি দ্বারা প্রভাবিত না, অনেক বেশি মানুষ ব্রডার স্ট্রাকচার দ্বারা প্রভাবিত। a broader structure in the name of globality, in the name of globalization। ফলে এটা গ্লোবালাইজেশন কি করেছে, টাইম স্পেস ডিসটেন্সিয়েশনটা তোমার সৃষ্টি করেছে, এবং এর ফলে মানুষের মোটিভেটিং ফ্যাক্টর গুলো চেঞ্জ হয়েছে, মানুষের লাইফ স্টাইলও কিন্তু চেঞ্জ হয়েছে। এই জায়গা থেকে কারো প্রশ্ন আছে? না স্যার।
হ্যাঁ, কারো কোনো প্রশ্ন? আচ্ছা, আমি আলোচনা করে যাচ্ছি আর আমার হাতেও সময় কম। আরেকটা পয়েন্ট হলো ডিসএমবেডিং মেকানিজম। এবং মজার ব্যাপার হলো অ্যান্থনি গিডেন্সের মতে টাইম স্পেস ডিসেন্সিয়েশন এই ডিসএমবেডিং মেকানিজমটা তৈরি করে। ডিসএমবেডিং মেকানিজম মানে এটা কি? ডিসএমবেডিং মেকানিজমটা হলো এমবেডেডনেস। আমরা যদি আগে বলি এমবেডেড, এমবেডেড মানে কি? এমবেডেড মানে হলো মানুষ আগে কি ছিল, আগে ট্রেডিশনাল লাইফের মধ্যে ছিল। ট্রেডিশনাল লাইফে কি ছিল, সে তার কৃষি জমির সাথে এমবেডেড ছিল, তার জমি, তার বাসস্থানের সাথে তার ছিল জমি কাছে, তার জমি তার সাথে বন্ধন আকারে ছিল, তার আত্মীয় স্বজন তার কাছে ছিল, তার পরিবার তার কাছে, তার মা বাবা তার কাছে, যৌথ পরিবার ছিল, হ্যাঁ, তার প্রতিবেশীরা তার কাছে, হ্যাঁ। ফলে একটা ইন্টার কানেকশনটা ছিল ফিজিক্যাল এবং ভিজিবল, এবং ইন্টার কানেকশনটা ছিল মানে একটা মেকানিক্যাল সলিডারিটির মতো, যেটা ডুরকেম বলেছে মেকানিক্যাল সলিডারিটি, এই মেকানিক্যাল সলিডারিটি আকারে ছিল। দ্যাট ইজ এমবেডেডনেস ছিল, embedded. All of the relationships was embedded. Embedded মানে your family relation, kinship relation, neighboring relation, localized relation, হ্যাঁ, এবং এই সবকিছু কিন্তু তোমার সাথে ফিজিক্যালি ছিল, ভিজিবলি ছিল, এবং এটা এমবেডেড আকারে ছিল। সুতরাং এই তখন যে মেকানিজম ছিল সেটা হলো এমবেডেড মেকানিজম, আমরা আবার বা এমবোডিং মেকানিজম ছিল। এখন মেকানিজমটা হলো ডিসএমবেডিং। ডিসএমবেডিং মানে হলো লিফটিং আউট অফ সোশ্যাল রিলেশন। ডিসএমবেডিং মেকানিজম মানে এটা হচ্ছে লিফটিং আউট অফ সোশ্যাল রিলেশন। এর মানে এই যে তোমার সোশ্যাল রিলেশনটা এখন লিফটিং আউট হয়েছে। এখন তুমি পরিবার থেকে দূরে সরে আসছো, গ্রাম থেকে চলে আসছো, বাবা মা থেকে চলে আসছো, তুমি তোমার আত্মীয় স্বজন তোমার অনেক দূরে, আত্মীয় স্বজনের সাথে মানে ফেসবুক কানেকশন, ইন্টারনেট কানেকশন এইভাবে আছে, কিন্তু তাদের সাথে সে আগের সে বন্ধন থেকে সরে আসছো, তুমি লোকালিটি থেকে সরে আসছো, হ্যাঁ, লোকালাইজ যে রিলেশনশিপ সেখান থেকে সরে আসছো, নেইবারিং যে কানেকশন সেখান থেকে চলে আসছো। এখন তোমার আশেপাশে নেইবার বলতে কি বুঝো? হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ দ্য নেইবার? ইট হ্যাজ বিন চেঞ্জড, হ্যাঁ, এবং কে এটা চেঞ্জ করেছে? টেকনোলজি চেঞ্জ করেছে। দ্যাটস ইজ ডিসএমবেডিং মেকানিজম। টেকনোলজি ক্রিয়েটেড ডিসএমবেডিং মেকানিজম। টেকনোলজি চেঞ্জ the space of the social relationship. টেকনোলজি কি করেছে? টেকনোলজি এখন তোমার আশেপাশে বিল্ডিং এ কে থাকে তোমার জানা নাই, কিন্তু তুমি ফেসবুকে জানতে পারো, হ্যাঁ, কে কে তোমার ফ্রেন্ড, কে কে তোমার রিলেশনের মধ্যে আছে, হ্যাঁ। এর মানে where they are living that doesn't matter. Where they are living doesn't matter. কোথায় তারা আছে it is not important. Locally it is not important. এবং তোমার স্পেসটা হলো টেকনোলজি তোমাকে সেই স্পেসটা তৈরি করে দিয়েছে। উইথ হোম ইউ আর কানেক্টেড, টেকনোলজি হেল্পস ইউ। এর মানে টেকনোলজি তোমাকে হেল্প করছে তুমি যাদের সাথে কানেক্টেড অথবা কানেক্টেড হতে চাও। এক্ষেত্রে তোমার যে লোকাল ইনফ্লুয়েন্স, ফিজিক্যাল ইনফ্লুয়েন্স, তোমার এগুলো কিন্তু, যেমন আগে কি ছিল, আগে তোমার কেউ যদি ইন্টারাকশন মানে একটা ছেলে একটা মেয়ে তারা এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিং এর দিকে তাকায় থাকতো, হ্যাঁ, বারান্দা দিয়ে তাকায় থাকতো, এগুলো কারণ তার ফিজিক্যাল যা ইন্টারাকশনের বাইরে তার কোনো সুযোগ ছিল না, ঠিক আছে। এখন সে ঘুরেই কিন্তু ফেসবুকে চলে যায়, ঘুরেই তুমি দেখবে যে ফেসবুকে দেখে কার কি ছবি আছে, কোথায় কি ছবি আছে, হ্যাঁ, বিভিন্ন ফ্রেন্ড আইডি আছে, ফ্রেন্ড আইডির মধ্যে সে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, ছবি দেখে সেই ছবিগুলো বারবার দেখে। এখন কেউ বুঝতে পারে না যে সে দেখে। আগে বলতো যে ছেলেটা যে বিল্ডিং এ কার দিকে তাকিয়ে আছে, লোকালিটি নেইবারিং বা ফ্যামিলি তাকে নিয়ন্ত্রণ, তুমি কার দিকে তাকিয়ে আছে, বলতো যে ধরো বেলকনি থেকে আরেকটা বিল্ডিং এর দিকে বা পাশের বিল্ডিং এর একটা মেয়ের দিকে ছেলে তাকিয়ে আছে, তোমার লোকাল একটা কন্ট্রোলিং ছিল, হ্যাঁ, লোকাল কন্ট্রোল, কারণ লোকালিটি ওয়াজ এমবেডেড ইন ইউর লাইফ, ফলে একটা কন্ট্রোলিং মেকানিজম ছিল। এখন হলো ডিসএমবেডিং। এখন তুমি ডিসএমবোর্ডিং হয়ে গেছো, তোমার সেই লিফটিং আউট সোশ্যাল রিলেশন, সেটা সোশ্যাল রিলেশনের যে প্রিভিয়াস জায়গাটা সেটা কিন্তু আউট হয়ে গেছে। সেই জায়গা কেমন হয়ে যাচ্ছে, তুমি এখন ফেসবুকে তুমি ইন্টারাকশন কার সাথে করছো না করছো কেউ বুঝতে পারে না, মেসেঞ্জার আছে, কার সাথে তুমি ইন্টারাকশন করছো সেটা বুঝতে পারে না। দ্যাট ইজ ডিসএমবেডিং। এখন তোমার ফোন আসছে,
তোমার ফোন আসছে, ফোনে কার সাথে কথা বলছো অনেক সময় তোমার ঘরের লোকজন বুঝতে পারে না, অথবা ফোন একটা আসছে তুমি বলছো আচ্ছা একটু প্রবলেম, পরে ফোন করি, হ্যাঁ রেখে দিই, তুমি রেখে দিয়েছো কারণ ইটস নট সুইটেবল টাইম, হ্যাঁ, ফর কন্ট্যাক্টিং। এর মানে কন্ট্যাক্ট করার জন্য বা কথা বলার জন্য এখন সুইটেবল টাইম না। তুমি তোমার ওয়াইফের সাথে রিক্সাতে করে যাচ্ছ, হুট করে একটা ফোন আসছে তোমার তোমার এক্স বয়ফ্রেন্ড বা এক্স গার্লফ্রেন্ড বা এরকম কারো থেকে একটা ফোন আসছে, হ্যাঁ, তুমি কি করছো, তুমি এখন তোমার পাশে তোমার ওয়াইফ বা পাশে তোমার হাজবেন্ড, তুমি একটা ইয়েতে ইতস্তত হয়ে গেছো, এখন তুমি সাথে সাথে ওটাকে এটাকে বলে ক্লোজ করে আস্তে এই ফোনে মেসেজ লিখে দিয়েছো, নট সুইটেবল টাইম, হ্যাঁ, কল মি আফটার 1 hour, হ্যাঁ, বা আফটার হাফ অ্যান আওয়ার লিখে দিয়েছো, ঠিক আছে। এবার তোমার রিলেশন, your relation, physically you are going with your wife, physically you are going with your husband by rickshaw, but your relation, your mentality is not here, your mentality is outside, your mentality exists outside, এর মানে তুমি তোমার পরিবারে আছো but your mentality is not in your family, your mental state, হ্যাঁ, তোমার exist outside of the family। এর মানে তোমার রিলেশনের যে প্যাটার্নটা এটা চেঞ্জ হয়ে গেছে। এই ডিসেম্বেডিং মেকানিজমটা অ্যাকর্ডিং টু গিডেন্স কে চেঞ্জ করেছে? অ্যাকর্ডিং টু গিডেন্স এক্সপার্ট সিস্টেম। আমি তো মডার্ন টেকনোলজির আলোকে বা ফেসবুক বা স্মার্টফোনের আলোকে তুমি বলছি, কিন্তু গিডেন্স কি বলেছে? গিডেন্স বলছে এক্সপার্ট সিস্টেম এই চেঞ্জটা নিয়ে আসছে। এক্সপার্ট সিস্টেম মানে কি? নলেজ। এক্সপার্ট সিস্টেম মানে স্কিল। এর মানে মানুষ যত নলেজেবল হচ্ছে, যত বেশি এডুকেটেড হচ্ছে, হায়ার এডুকেটেড হচ্ছে এবং নলেজেবল হচ্ছে, তত বেশি এটাকে বলে ফ্যামিলি ইন্টারাকশন, কিনশিপ রিলেশন এটা দুর্বল হয়ে গেছে। কেন? সে দূরে চলে গেছে, তার প্রফেশনাল, সে অনেক বেশি প্রফেশনাল হয়ে গেছে, সে অনেক বেশি প্রফেশনাল হয়ে সে দেশে আছে, ঢাকা শহরে আছে, সে বিদেশে চলে গেছে, সে আমেরিকায় চলে গেছে, ইউরোপে চলে গেছে, কারণ সে হি ইজ মোর এক্সপার্ট, শি ইজ মোর এক্সপার্ট। নাও তার এক্সপার্টনেস কি করেছে? তাকে লোকালিটি থেকে সরিয়ে দিয়েছে। তাহলে সে এখন ইউরোপিয়ান লাইফস্টাইল লিড করছে, সে এখন ওয়েস্টার্ন লাইফস্টাইল লিড করছে, তার কালচারাল লাইফ চেঞ্জ হয়ে গেছে। তার বাবা অসুস্থ, মা ঘরে আছে, দেশে আছে, গ্রামে আছে, কিন্তু সে আমেরিকায় আছে। তাহলে এক্সপার্ট সিস্টেম কি করেছে? ডিসএমবেডেড মেকানিজমটা তৈরি করেছে। তা আগে সন্তানের যেভাবে পিতামাতার প্রতি দায়িত্বশীল হতে পারতো, কিনশিপের প্রতি, আত্মীয়স্বজনের প্রতি যেভাবে দায়িত্বশীল হতে পারতো, এখন সেটা পারছে না, কারণ তার এক্সপার্ট সিস্টেম তাকে দূরে সরিয়ে নিয়েছে। হ্যাঁ, হয়তো বলতে পারে হ্যাঁ কিছু হেল্প করতে পারছে, ইকোনমিক হেল্প করতে পারছে, দ্যাট ইজ ইনস্ট্রুমেন্টাল সাপোর্ট দিতে পারছে, বাট ইমোশনাল সাপোর্ট দিতে পারছে না। ফলে তোমার ইকোনমিক্যাল সাপোর্ট আবার সবাই যে দিচ্ছে তাও না, এটার মধ্যে অনেক ক্লাসিফিকেশন আছে, ক্লারিফিকেশন আছে। তাহলে এক্সপার্ট সিস্টেম যত বেশি নলেজেবল হচ্ছে, যত বেশি এক্সপার্ট হচ্ছে, স্কিল হচ্ছে, তত বেশি সে মাইগ্রেটেড হচ্ছে, সে অন্য দেশে চলে যাচ্ছে, অন্য জায়গায় চলে যাচ্ছে, তত বেশি তার লোকালিটি থেকে সে দূরে সরে যাচ্ছে, ফ্যামিলি বন্ডেজ থেকে তার দূরত্ব বাড়ছে, কিনশিপ থেকে দূরত্ব বাড়ছে। ফলে এক্সপার্ট সিস্টেম ডিসএমবেডিং মেকানিজম, ডিসএমবেডেড রিলেশনশিপ তৈরি করেছে। আরেকটা কি? আরেকটা পুশিং ফ্যাক্টর কোনটা? সেটা হলো সিম্বলিক টোকেন। সিম্বলিক টোকেন মানে হচ্ছে মানুষ চায় যে কোথায় টাকা আছে, কোথায় ডলার আছে, কোথায় হায়ার ইনকামের অপরচুনিটি আছে। সে তার স্কিল বাড়ায়, সে তার লেখাপড়া কোয়ালিটি বাড়িয়েছে, ডিগ্রি বাড়িয়েছে, স্কিল বেড়েছে, এখন সে চায় যে বিদেশে যেতে। হ্যাঁ, সে তার এবং ইভেন সে ইঞ্জিনিয়ার হলে, ডাক্তার হলে, সে বিদেশে ডাক্তারি করতে চায়, সে বাংলাদেশের মানুষের সেবা করতে চায় না। সে বলছে যে আমার টাকা যেখানে বেশি আমি সেখানে সেবা করব। সে ইউরোপে যাবে, সে মধ্যপ্রাচ্যে যাবে, মিডল ইস্টে যাবে, সে সেখানে সেবা করবে বাংলাদেশে, কারণ তার কাছে মানি ইম্পর্টেন্ট। তার কাছে আমার মানুষের প্রতি আমার দায়বদ্ধতা, এই যে ভ্যালুস গুলো, এগুলো নষ্ট হয়ে গেছে। ডিসএমবেডিং মেকানিজম, দ্যাট ইজ দ্য ডিসএমবেডিং মেকানিজম। সে এখন ন্যাশনালিটির আইডিয়া তার ভিতর কাজ করে না, তার ভিতর কাজ করে মানি। কত বেশি টাকা আমি কাদের সেবা করব যেখান থেকে আমি টাকা পাবো। সিম্বলিক টোকেন, সিম্বলিক টোকেন হলো ডলার, সিম্বলিক টোকেন হলো মানি। এটা কি করছে? তাকে আরো বেশি তোমার এই যে তোমার সোশ্যাল যে প্রিভিয়াস রিলেশনশিপ অথবা ব্লাড রিলেশন, কিনশিপ রিলেশন, নেবারিং রিলেশন, এগুলোকে দুর্বল করে দিয়ে ফেলেছে এবং সে এখন সিম্বলিক টোকেনের পিছনে ছুটছে। সিম্বলিক টোকেন যেখানে আছে, যেখানে হায়ার ইনকাম আছে, প্রফিট আছে, সে সেদিকে ছুটছে। ফলে সে এক্সপার্ট সিস্টেম এবং সিম্বলিক টোকেনের মধ্য দিয়ে, হ্যাঁ, মানে by using their expertness and
by using expectation for তোমার symbolic token, they are changing their lifestyle, they are changing their previous social bondage. তো এই জায়গাটা তখন আলোচনা করেছিলেন অ্যান্থনি গিডেন্স যে এবং এটা কিভাবে হয়েছে, টাইম স্পেস ডিসটেন্সিয়েশন যত হয়েছে তত এটা বেড়েছে। যত বেশি মানুষ লোকালিটি থেকে মানুষ সরে এসছে, মানুষের কর্মগুলো, মানুষ টাইম স্পেস ডিসটেন্সিয়েশন যত হয়েছে তত বেশি তোমার কি হয়েছে, তারা ডিসএমবেডেড রিলেশনশিপ হয়েছে, কারণ দে আর নট লিভিং উইদিন দ্য লোকালিটি, দে আর লিভিং আউটসাইড। হ্যাঁ, সো টাইম স্পেস ডিসটেন্সিয়েশন এটা কি করেছে, ডিসএমবেডিং মেকানিজমটাকে আরো ডিসএমবেডিং রিলেশনশিপটা তৈরি করে দিয়েছে, এবং এক্ষেত্রে প্রধান উপাদান কাজ করেছিল, ফ্যাক্টর কাজ করেছিল এক্সপার্ট সিস্টেম এবং সিম্বলিক টোকেন। তো আমি ভাবছিলাম যে আজকে শেষ করব, আসলে আমার কখনো টার্গেট পূরণ হয় না, হ্যাঁ, থেকেই যায়। আমি ভাবছি যে গিডেন্স আজকে শেষ করব, মানে সম্ভব হয় নাই। তো যাই হোক, আমার ক্লাস আরো বাকি আছে এবং সেটা আমি নেক্সট ক্লাসে নিব। তো তোমরা এই পর্যন্ত কি বুঝতে পারছো? জি স্যার। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। কি কঠিন মনে হচ্ছে? না স্যার, আজকে কঠিন কম। হ্যাঁ স্যার একটু কঠিনই। হ্যাঁ, কঠিন হচ্ছে, কিন্তু কঠিন কি সহজ হচ্ছে নাকি আরো কঠিন হচ্ছে? স্যার একটু, স্যার আপনি বুঝাইলে তো সহজই মনে হয়। স্যার আজকে তো বেশ ভালোই বুঝেছি বলে মনে হচ্ছে। যাক, স্ট্রাকচারেশন আগে যে স্ট্রাকচারেশন থিওরি বুঝিয়েছি সেটা তো বুঝা হয়েছে। জি স্ট্রাকচারেশন থিওরি তো বুঝা হয়েছে, তাই না? জি আগে স্যার। সেটা তো আমি 3টা ক্লাস নিয়ে বুঝেছিলাম, ওখানে আমি বেশি এনার্জি দিয়েছি, এবং এখানে আবার মডার্নিটি থিওরির উপর, এখন এগুলোর উপর তো অনেক ক্লাস নিতে হয় কিন্তু সময় কম, সো আই হ্যাভ লিমিটেশন, আই হ্যাভ টু ফলো দ্য স্ট্রাকচারাল কনস্ট্যান্ট। জি স্যার। Yes, I have to maintain a structural constant. This is the dialectics between structure and agency, and you know, হ্যাঁ, এবং তোমরা জানো যে স্ট্রাকচার এজেন্সির মধ্যে একটা ডায়ালেক্ট থাকতে হয়, আছে, কিন্তু সেটা মানতেও হয়। তো যাই হোক, আমি আমার আরেকটা ক্লাস আছে বলে এখন শেষ করে দিচ্ছি। তোমাদের সাথে আবার নেক্সট দেখা হবে, এবং তোমাদের সাথে আমি এই রেকর্ডিংটা এবং সাথে ক্লাসের যে তোমার ম্যাটেরিয়ালস, হ্যাঁ, আমি সাথে মেইল করে পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে সাদিয়া? ওকে স্যার। ঠিক আছে, আমি মেইলে ম্যাটেরিয়ালসও পাঠিয়ে দিব এবং রেকর্ডিংও পাঠিয়ে দেব। তো ঠিক স্যার, আমি আছে, একটা কথা বলতাম স্যার, কিন্তু একটু স্যার। হ্যাঁ বলো। যারা হলো বৃত্তি পায়, যারা সবাই কি ভর্তি হয়েছে কিনা, সবাই ভর্তি কনফার্ম হবার, মানে কনফার্ম, আমার অফিস থেকে ফোন দিয়েছিল যে তারা কনফার্ম হয়েছে কিনা, এটা আর কি জানানোর জন্য, যারা বৃত্তি পায় আর কি। আচ্ছা, সেটা, হ্যাঁ, সেটা ঠিক আছে, আর তোমার গ্রুপেও লিখে দিবে। জি স্যার। ঠিক আছে, তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত, তোমরা ভালো থাকো, খোদা হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ভালো থাকবেন স্যার। আসসালামু আলাইকুম।